আচ্ছা, আজকে আমাদের যে বিষয় ছিল, গত ক্লাসে আমরা দেখছিলাম যে এসইওর বেসিকটা, তার আগের ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে একটা প্যান্থিয়ন ডট আইও যে একটা ফ্রি ডোমেন হোস্টিং কিভাবে আমরা মানে নিতে পারি। তারপর ওইটার ভিতরে একটা ওয়েবসাইট হোস্ট করছিলাম, আমাদের নিজস্ব নামে একটা ওয়েবসাইট হোস্ট করছিলাম। তো ওই ওয়েবসাইটের আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারি বা ওয়ার্ডপ্রেসে কি কি ধরনের জিনিসপত্র আছে, ওই জিনিসগুলো আমরা একটু দেখবো। আমরা তো শেষ ক্লাসে এই জায়গা পর্যন্ত এসে শেষ করছিলাম, ড্যাশবোর্ডে এসে শেষ করছিলাম, তাই না? তো আজকে আমরা ড্যাশবোর্ড থেকে শুরু করবো। ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমার কিছু কাজ আছে, মানে আমি এগুলো করি, আপনারা করলে করতে পারেন, না করলেও সমস্যা নেই। এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যে জায়গাটা সামনের দিকে আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে হচ্ছে একদম ওভারঅল আপনার ওয়েবসাইটে বা আপনার ব্যাকএন্ডে যত কাজ করতেছেন, যত টুলস আছে, ওই টুলসের একটা ওভারঅল একটা আউটকাম এই জায়গাতে দেখায়। যেমন এদিকে দেখতেছেন আপনার সাইট হেলথ কিট, মানে আপনার ওয়েবসাইটের হেলথের কি অবস্থা, কুইক ড্রাফট কোনো কিছু ড্রাফট করা থাকে ওই জিনিসটা দেখাবে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইভেন্টস অ্যান্ড নিউজ, ওয়ার্ডপ্রেসের রিলেটেড কোনো যদি ইভেন্ট থাকে বা নিউজ থাকে ওই জিনিসগুলো দিয়ে দেখাবে। অ্যাক্টিভিটি, আপনার এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে কি কি অ্যাক্টিভিটি করতেছেন ওই বিষয় সম্পর্কে একটু ধারণা দিতেছে। তো আমি কি করি এগুলো, এগুলো আমি কোনো কিছুই রাখি না, এই জায়গাটা আমি একটু ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি। তখন আমরা কি করি, এই স্ক্রিন অপশনে যাবেন, এদিক থেকে সুন্দর করে সেগুলোকে টিকগুলো উঠে দিবেন, উঠাই দিয়ে জাস্ট এটা অফ করে দেন। এদিকে কোনো কিছুই নাই। ঠিক আছে? আপনার যে জিনিসটা মনে হয় যে আপনার ড্যাশবোর্ডে রাখা দরকার আছে, যেমন ধরেন ই-কমার্সের ক্ষেত্রে আপনার সামনের দিকে কি থাকা দরকার? আপনার ই-কমার্সের সামনের দিকে তার ট্রান্সেকশন গুলো থাকা দরকার। আর কয়টা অর্ডার হইলো এই জিনিসটা থাকা দরকার। তখন আপনি যখন ই-কমার্স নিয়ে কাজ করতেছেন, তখন আপনি এই জায়গাতে সুন্দর করে ওই টুলস গুলার এদিকে সেট আপ করে রেখে দিবেন। আমার কথাটা বুঝতে পারছেন? এগুলো না বুঝলেও সমস্যা নেই। এবার আসেন হোমে। হোমে কি আছে, আমরা প্রথমে এই বিষয়গুলা কি, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি, হ্যাঁ? কারণ এগুলো যদি আমি মেনু বার গুলো যদি বুঝতে পারি, বাকি ভিতরের কাজগুলো আমরা অটোমেটিক করতে পারবো। কোন লাইটটা অফ করবো? আচ্ছা, এদিকে আপডেটস এর একটা অপশন দেখতেছেন, আপডেটস এ আপনি আসলে আপনার এই ওয়েবসাইট রিলেটেড যত আপডেট আছে, ওয়ার্ডপ্রেস এর যত আপডেট আছে ওই আপডেট গুলো আপনারা দেখতে পারবেন। এখন মেইন জিনিস হচ্ছে পোস্ট, মিডিয়া, পেজেস। পোস্ট বলতে আপনারা বুঝতেছেন যে আমরা যে একটা ওয়েবসাইট দেখি, ওই ওয়েবসাইটের ভিতরে কিছু পোস্ট থাকে, পোস্ট লেখা হয়, যেমন ইমেজ, টেক্সট, কন্টেন্ট, মানে আর্টিকেল। একটা আর্টিকেল, আপনার একটা ইমেজ, কিছু লিঙ্ক, ওইগুলো সমন্বয়ে একটা পোস্ট রেডি হয়, তাই না? তো ওই পোস্টে আমরা এই জায়গা থেকে করতে পারি। যদি পোস্টে ক্লিক করেন আপনি এদিকে, এদিকে আমাদের লেখার কিছু জায়গায় আছে, এই জিনিসটা কি আছে এটা আমরা পরবর্তীতে দেখলাম নাইলে। এরপর মিডিয়া, আপনার ওয়েবসাইটের ভিতরে যত রকমের ছবি থাকবে এই সবগুলো ছবি এই জায়গাতে এসে জমা হবে। আপনি যত কিছু ল্যাপটপ থেকে আপনি যত কিছু এদিকে আপলোড করবেন সবকিছু আপনি এদিক থেকে অ্যাক্সেস করতে পারবেন। এটা বুঝতে পারছি। এরপর হচ্ছে আপনার পেজেস। পেজেস কি, আপনার ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো আছে, ওয়েবসাইটে যে পেজগুলো আছে ওই পেজগুলো এই জায়গা থেকে আমরা বানাই। যেমন হোম পেজ থাকে, সার্ভিস পেজ থাকে, তারপরে ধরেন আপনার অ্যাবাউট পেজ থাকে, এরপরে আর কি হইতে পারে, ধরেন আপনার কোম্পানি পেজ, অ্যাবাউট আস, এরকম করে করে আপনার যতগুলো পেজ দরকার, ওয়েবসাইটে যতগুলো পেজ দরকার ততগুলো পেজ আপনি দেখে বানিয়ে নিতে পারবেন। বিষয়টা বুঝতে পারছি? একটু আদানটা শেষ হোক, হ্যাঁ? আচ্ছা, পেজেস যেমন কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আমাদের ওয়েবসাইটে যত ধরনের পেজ আছে, যেমন ধরেন এদিকে যদি আমার ওয়েবসাইটটা আমি খুলি, এদিকে ধরেন এই ওয়েবসাইটে যদি আমি খুলি, এই ওয়েবসাইটে গেলে দেখবেন যে আপনার কিছু পেজেস আছে। আমার মেনু সেকশনে যে মেনু বারটা আছে, ওই মেনু বারের ভিতরে আমাদের কিছু পেজেস আছে। এই পেজেস গুলো আমরা কিভাবে বানাই, এই পেজেস গুলো হচ্ছে আমাদের এই যে পেজেস যে সেকশনটা আছে এই সেকশনের ভিতরে আমরা বানাই। চলেন আমরা একটু পেজেস বানানোর চেষ্টা করি। আমার পেজে হোম পেজ যেটা থাকে আমাদের, এটা হচ্ছে একদম মাদার বা পুরো ওয়েবসাইটের উপরের দিকে থাকে হোম পেজ। আমাদের যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট হচ্ছে এই হোম পেজ দ্বারা কন্ট্রোল থাকে। দেখেন, ওয়েলকাম টু ব্লক এডিটর। ব্লক এডিটর হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের যে এডিটরটা আছে ওই এডিটরটা বলে ব্লক এডিটর। ঠিক আছে? কিছুক্ষণ পরে দেখবো যে আমরা অন্য একটা এডিটর ইউজ করব। এটা আমরা অফ করে দিই, এত কিছু জানার দরকার নেই আপাতত। ধরেন টাইটেল জিজ্ঞেস করতেছে আমার, এদিকে টাইটেলটা আপনি দিয়ে দেন হোম। এখন এই যে হোম লিখতেছি আমি, হোম কয়েক ধরনের হয়। মানে এই যে একটা ফরম্যাট লিখলাম, একটা বড় হাতের বাকি সব ছোট হাতের, এরকম অনেক ওয়েবসাইটে আপনার ক্লায়েন্ট বলে দিবে যে আমার সবগুলো ক্যাপিটাল হবে, আমার একটা ক্যাপিটাল লেটার বাকিগুলো স্মল লেটার। এটাও ডিপেন্ড করে ওয়েবসাইটের উপরে। ঠিক আছে? ক্লায়েন্ট বিহেভিয়ারের উপরও এই জিনিসটা ইউজ করে। এখন আপনার ক্লায়েন্ট কোনটা পছন্দ করে, যদি ক্লায়েন্ট মনে করেন যে পছন্দ করে বড় হাতের সব, তো আপনার যেটা বড় হাতের পছন্দ করলে আপনি সব বড় হাতের রাখবেন। আমার ওয়েবসাইটে গেলে দেখবেন যে সব বড় হাতের। ঠিক আছে?
যদি আপনি ছোট হাতের রাখতে মন চায় আপনি ছোট হাতের রাখবেন। এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট কি চায় ওইটার উপরে ডিপেন্ড করবে। এবার যদি আমি এদিকে হোম লিখলাম, হোম লেখার পর এদিকে পাবলিশ যদি ক্লিক করি, আমার এই পেজটা পাবলিশ হয়ে যাবে। আমার সাইটে পাবলিশ হবে। বিষয় বুঝতে পারছেন? এরপরে ধরেন আপনি আরেকটা পেজ করতে চান, তখন কি করবেন? এড আ নিউ পেজ। এড আ নিউ পেজে ক্লিক করবেন। এড আ নিউ পেজে ক্লিক করে এসএমএস প্রসেসে আপনার যে আরেকটা পেজ থাকবে, দ্বিতীয় যে পেজ থাকবে ওই পেজটা আপনি এদিকে বানায় নিবেন। বুঝতে পারছেন? এই যে আমি আপনাদের বলছিলাম যে Pantheon.io যে কাজ করলে আপনার নেটওয়ার্কের সমস্যাগুলো স্লো হয়ে যাবে। এই হচ্ছে স্লো। মানে আমার যেই কাজ করতে লাগবে ২ মিনিট ওইটা আমার লাগাবো ৫ মিনিট। এই কারণে Pantheon দিয়ে কাজ করতে ইচ্ছা করে না। ধরেন এই যে এদিকে আবার ধরেন কি আছে নাম? হোম দিলাম। ধরেন অ্যাবাউট। ওটা তো বড় হাতের দিছিলাম না? ছোট হাতের দিছিলাম। অ্যাবাউট আস। এগুলো হচ্ছে পেজের নাম। আপনি একটা ওয়েবসাইটে যদি ঢুকেন দেখবেন যে সবগুলো পেজেরই কিছু জেনেরিক কিছু ইয়ে আছে, মেনু বার আছে। এগুলো সব পেজেরই থাকে। যেমন একটা কোম্পানির ওয়েবসাইটের ভিতরে কোম্পানি সম্পর্কে লেখা থাকবে না? ওই কোম্পানি সম্পর্কে কই লিখবে? অ্যাবাউট আস সেকশনে। হোম পেজের সাথে কি হবে? হোম পেজের সাথে আপনার যত পেজ আছে, আপনার যত সার্ভিস আছে, আপনার যত রকমের ইনফরমেশন আছে সব হচ্ছে আপনার হোম পেজের ভিতরে আইসা ওগুলো সব কানেক্টেড। আমার কথা বুঝতে পারছেন? বিষয়টা এরকম যে আমরা প্রথমে ডিজাইন করি হচ্ছে আমাদের সার্ভিস পেজ, আমাদের আদার যে পেজগুলো আছে অ্যাবাউট আস, যত রকমের পেজ আমাদের ওয়েবসাইটের ভিতরে দরকার, মানে স্ট্রাকচারের ভিতরে যত রকমের পেজ দরকার আমরা সব আগে ওই পেজগুলো রেডি করি। ওই পেজগুলো রেডি করার পরে সবার লাস্টে এসে আমরা কি করি? হোম পেজটা রেডি করি। কেন হোম পেজটা রেডি করি? কারণ হোম পেজের সাথে আমাদের সবগুলো পেজের কানেকশন করে দিতে হয়। বুঝতে পারছেন? মানে আপনি যদি চিন্তা করেন একটা উপরের দিকে যদি চিন্তা করেন হোম পেজ, এই হোম পেজের সাথে বাকি যত পেজ আছে সবগুলো লিঙ্ক আপ করে। বুঝতে পারতেছি আমার কথা? যদি না বুঝেন তাহলে কিভাবে বোঝানো যায়? বোর্ড থাকলে ভালো হইতো। আচ্ছা, দাঁড়ান। আরেকটু ভিজুয়াল করার চেষ্টা করেন। ধরেন উপরে হোম পেজ আছে। ফ্লোচার্ট তো চিনেন, ফ্লোচার্ট চিনেন যে একটা থেকে একটা থেকে একটা আসে যে এরকম ফ্লোচার্ট চিন্তা করেন। ধরেন হোম পেজ উপরে একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের পরে আছে তার হোম পেজ। এই হোম পেজের সাথে তার অ্যাবাউট পেজ কানেক্টেড থাকবে, তার সার্ভিস পেজ কানেক্টেড থাকবে। যেমন এইটা আমার উপরের যে পেজটা দেখতেছেন এই পেজটা কি বলি আমরা? আপনি যখন ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইটে ঢোকার পর প্রথম যে পেজটা থাকে ওইটা আমরা বলি হোম পেজ। তাই এটা কি পেজ? এটা একদম ওয়েবসাইটে যখন লোড হলো, লোড হওয়ার পরে তো আমার এই পেজটা আসছে না? এটা একদম আমার হোম পেজ। এবার দেখবেন নিচের দিকে যে মাই সার্ভিস লেখা আছে, এখন এই মাই সার্ভিস কিন্তু এই জায়গাতেও লেখা আছে। দেখছেন? এদিকেও সার্ভিস আছে, আবার এদিকেও সার্ভিস আছে। এবার নিচের দিকে যান, মার্কেটিং কনসালটেন্সি। মার্কেটিং কনসালটেন্সি এদিকেও আছে, আমার সার্ভিস সেকশনেও আছে। এইটাতে ওইটাতে ক্লিক করলে আপনাকে কন্ট্যাক্ট ফর্মে নিয়ে যাবে। কন্ট্যাক্টের যে পেজটা আছে ওই পেজে নিয়ে যাবে। এগুলো কিন্তু প্রতিটা একটা পেজ। এই অ্যাবাউট একটা পেজ, সার্ভিস একটা পেজ, কন্ট্যাক্ট একটা পেজ। বুঝতে পারছেন? এরকম আলাদা আলাদা পেজ। আপনি যদি ক্লিক করেন, এদিকে ক্লিক করলে আপনার আরেকটা পেজ ওপেন হবে। এদিকে যদি আরেকটা ক্লিক করেন, এদিকে আরেকটা পেজ ওপেন হবে। এদিকে যদি আবার ক্লিক করেন, আরেকটা পেজ ওপেন হবে। এখানে ৩ টা পেজ ওপেন হইছে। এখন এই ৩ টা পেজকে আমরা কোনটার সাথে কানেক্ট করছি? এই ৩ টা পেজটা আমরা এই হোম পেজের সাথে কানেক্ট করছি। একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি বুঝতে পারছেন? আমাদের যতগুলা পেজই থাকুক, যতগুলা সাব পেজই থাকুক, কিন্তু আমার সবগুলা এসে কানেক্ট হবে কার সাথে? হোম পেজের সাথে। মানে আপনার দিন শেষে আপনার ঘরে ফিরতে হবে। কারণ আপনি একটা ক্লায়েন্টরে আপনি অন্য একটা পেজে নিয়ে গেছেন, হ্যাঁ? ধরেন আপনি এই দিকের যে পেজটা আছে এই পেজটাতে নিয়ে গেছেন। এই পেজটাতে নিয়ে যাওয়ার পরে উনি দেখলো এই পেজটা। আপনার সম্পর্কে জানতে চাইলো। হায়ার মি তে ক্লিক করলে আপনার কনট্যাক্ট ফর্মে নিয়ে যাইতেছে। মানে হায়ার মি তে যদি ক্লিক করেন তখন কনট্যাক্ট পেজে নিয়ে যাবে। কারণ আপনি চাইতেছেন না হায়ার মি তে ক্লিক করেন। আপনি কি করতে চাইতেছেন? আপনি চাইতেছেন যে এই জায়গা থেকে না যেয়ে আমি একদম ডাইরেক্ট ১ম যে হোম পেজটা আছে ওই হোম পেজে যাবো। তখন আপনি কই ক্লিক করবেন? এদিকে হোম নামের কোনো অপশন আছে? দেখবেন হোম নামের কোনো অপশন নেই। তখন দেখবেন যদি কোনো ওয়েবসাইটে দেখেন যে হোম নামের কোনো ওয়েবসাইট ইয়ে নাই, মেনু বার নাই, তখন দেখবেন কি এদিকে যে ক্লিকটা করবেন না, এই যে লোগোটা আছে এই লোগোর উপরে ক্লিক করলে আপনার হোম পেজে নিয়ে চলে যাবে। এটার আমরা কি বলি? রিডাইরেক্ট। এটা কি বলা হয়? রিডাইরেক্ট। কেন রিডাইরেক্ট বলা হয়? আমার এদিকের যে পেজটা, আমি যে পেজে যাইতে চাইতেছিলাম, আমি কিছুক্ষণ আগে যে পেজে যাইতে চাইতেছিলাম ওই পেজটা আমি খুঁজে পাচ্ছি না। আমি যখন কোনো কিছু খুঁজে না পাই, আমার ওয়েবসাইটের ভিতরে যদি আমি কোনো কিছু খুঁজে না পাই, ওইটার বিপরীতে যদি অন্য কিছু খুঁজে পাওয়া হয়, মানে কিছু খুঁজে পাই আমরা, তখন আমরা এটা বলি রিডাইরেক্ট। বা আপনারা যদি আমি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিই, ধরেন আপনি যেতে চাইতেছিলেন ঢাকা, কারণ আপনার আমি পাঠিয়ে দিয়েছি বরিশাল।
এই যে ঢাকা যাইতে চাইছিলেন পাঠাইছি বরিশাল, কিন্তু আপনি যে কারণে ঢাকা যাইতে চাইছিলেন ওই জিনিসটাই আপনি বরিশাল গিয়া পাইতেছেন, ওই কারণ সেমই আছে কিন্তু আপনার পাঠিয়ে দিয়েছি অন্যদিকে, ওইটারে বলতেছি আমরা রিডাইরেক্ট। বুঝতে পারছি? এটাও একটা আপনার ওই যে কিছুক্ষণ আগে কিছু সংখ্যা বলতেছিলাম না, ওই সংখ্যারই একটা পার্ট, রিডাইরেক্ট। তো এই যে আমি এদিকে আসছিলাম, থাকার পরে আমি এই জায়গাতে আমি কি করছি, আমার এই ওয়েবসাইটের ক্ষেত্রে বা বর্তমানে যে সকল ওয়েবসাইটই দেখেন, ওই সবগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে যে লোগোটা থাকে, যে কোনো ওয়েবসাইটের লোগোর উপরে ক্লিক করবেন দেখবেন যে নিয়ে যাবে কই, হোম পেজ। লোগোর উপরে ক্লিক করলে কই নিয়ে যাবে, হোম পেজ। বিষয়টা বুঝতে পারছেন? মানে এই যে হেডার পার্টের যে সেকশনটা আছে, হেডার পার্টটা বুঝতে পারছেন? হেডার পার্টে কি কি থাকে, একটা লোগো থাকে আর মেনু বার থাকে। আপনি যদি চান এদিকে আপনার বিভিন্ন ইমেজ অ্যাড করতে পারেন। ইমেজ বলতে বোঝাচ্ছি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে না, এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো অ্যাড করতে পারেন। এরপরে আপনি ধরেন আপনার যদি কোম্পানির অনেকগুলো ভেঞ্চার থাকে, মানে একটা কোম্পানির অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ওইগুলোর লোগো অ্যাড করে রাখতে পারেন। আপনি যা চান আপনি হেডার বাটে রাখতে পারেন, কিন্তু হেডার বাটের মেইন বেসিক জিনিস হচ্ছে আপনার একটা লোগো থাকবে, আপনার মেনু বারটা থাকবে। বুঝাইতে পারছি? এবার আসেন ওয়ার্ডপ্রেসে। এবার ওয়ার্ডপ্রেসে আমরা কি করতেছি, অ্যাবাউট আস পেজ বানাইছি, এটা পাবলিশ করা হয়েছে, লাইভ নাও লেখা আছে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে সবসময় খেয়াল রাখবেন আপনি কোনো কাজ করছেন ওই কাজটা যাতে পাবলিশ করা হয় বা সেভ করা হয়। যদি আপনি পাবলিশ না করেন, সেভ না করেন, সুন্দর করে বের হয়ে যান, ওই যত কাজ করছেন 2 ঘন্টা 3 ঘন্টা লাগাইয়া আপনার কাজ শেষ। ঠিক আছে? কাজ করছেন মনে করেন 4-5 ঘন্টা লাগাইয়া, এটা ডিলিট হতে সময় লাগবে 2 থেকে 3 সেকেন্ড, যদি নেটের স্পিড ভালো থাকে। এবার আসেন এটারে কাটি। এরপর আমরা কি দিতে পারি, সার্ভিস পেজ, সার্ভিসেস, এ পাবলিশ দিলাম, ঠিক আছে। আমি কয়টা পেজ বানাইলাম এই নিয়ে, 3টা পেজ, হোম, অ্যাবাউট আস, সার্ভিস। এখন বিষয় হচ্ছে আমরা কি এই জিনিসগুলো দেখতে পারবো, যে আমরা যে এই যে পেজটা বানাইলাম এই পেজটা কি আমরা দেখতে পারবো? এদিকে দেখেন আমাদের পেজের কিন্তু ইউআরএল ক্রিয়েট হয়েছে। ইউআরএল বুঝেন তো? ইউআরএল ইউআরআই সম্পর্কে ধারণা আছে তো? ইউআরএল আর ইউআরআই, ইউআরএল তো বুঝেন, ইউআরআই বুঝেন? বুঝেন কিনা, না বুঝলে বলবেন, আপনারা চুপ করে থাকলে তো আমার আবার দ্বিতীয়বার বলতেছে, দ্বিতীয়বার বলতে দিলে আমার একটা সময় নষ্ট হইতেছে। বুঝেন কিনা, না বুঝলে বলে ফেলবেন বুঝি না। দেখেন ইউআরএল আমরা কোনটা বলি, এইচটিটিপি থেকে শুরু করে একদম লিংকের শেষ পর্যন্ত ইউআরএল বলি। আর ইউআরএল এর একটা খণ্ডিত অংশকে আমরা বলি ইউআরআই। ধরেন এই জায়গাটা ইউআরআই, এই জায়গাটা হচ্ছে আমার ইউআরএল। বুঝতে পারছেন? পুরোটা হচ্ছে আমার ইউআরএল, সরি পুরোটা হচ্ছে আমার ইউআরএল। আর ইউআরএল এর একটা খণ্ডিত অংশ, যে পার্টটা আপনার দরকার, ওই পার্টটা আমরা বলতেছি কি, ইউআরআই। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আমি সার্ভিস পেজগুলোরে হোস্ট করছি, এগুলো সব আইসা পড়ছে না এদিকে, সব লাইভ হইছে না? এদিকে আমার কোনো কিছু আছে? এগুলো তো আমি কোনো কিছুই করি না, এগুলা ইনবিল্ড। আমরা যখন ওয়ার্ডপ্রেসটা লগ ইন দিছি, ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল দিছি আমরা, তখনই ওই যে যে হোস্টটা নিয়েছিলাম আমরা, ডোমেন আর হোস্টিং যেটা নিয়েছিলাম, ওইটার ভিতরে যখন ওয়ার্ডপ্রেসটা আমরা রাখলাম, মানে ইনজেক্ট করলাম, তখনই এই একটা ডেমো নিয়ে নিছে। এই যে থিমটা দেখতেছেন এদিকে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অ্যাবাউট, সার্ভিস, সোশ্যাল লিঙ্ক, এগুলা অটোমেটিক নিয়ে নিছে। কারণ আপনি চাচ্ছেন যে এগুলো চেঞ্জ করে দিবেন, আপনার এগুলো দরকার নাই, তখন আপনি কি করবেন, সুন্দর করে ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে একদম আমরা আমাদের প্রথম যে জায়গায় শুরু করছিলাম একদম ওই জায়গায় চলে যাব। আচ্ছা, আমি যদি আমার এই কাজটা, এই বেসিক জিনিসগুলো আপনারা এই জায়গা থেকে দেখাইয়া, কাজগুলো যদি আমার ওয়েবসাইট থেকে দেখে, আপনাদের কোনো সমস্যা আছে? ওইদিকে হয়তো আমাদের একটু স্পিডটা বেশি পাবে, কারণ আমারটা তো হোস্টিং ইউজ করতেছি, তো ওইদিকে ওইরকম ঝামেলা হবে না। আমি চাচ্ছি আমার ওই পেজের বানানোগুলো বা ডিজাইন করাগুলো ওই জায়গা থেকে দেখাইতে, কারণ স্লো হইলে আমার ক্লাসও স্লো যাবে। যেমন এই জায়গায় চলে আসছি, এখন আমরা কি করব, আমাদের এই পেজগুলো করা আছে। কারণ আপনি দেখতেছেন যে আপনার যে থিমটা আছে, এদিকে কিন্তু একটা থিমের উপরে, প্রতিটা ওয়েবসাইট একটা থিমের উপরে থাকে। যেমন আমার এই পেজটা একটা থিমের উপরে আছে। বুঝতে পারছেন? এই যে সিএমএস ইউজ করতেছে, সিএমএস এর মানেটা কি হচ্ছে, কাস্টম, সরি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে ওয়ার্ডপ্রেস যে জিনিসটা, এটার আমরা বলতেছি সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তারা কি করছে, তারা কন্টেন্টটা জাস্ট ম্যানেজ করতেছে। এদিকে কিন্তু আমরা কোনো কোড টোড করি না, আমরা যে ডিজাইন টিজাইন করছি এদিকে আমরা কোনো কিছুই কিন্তু করিনি। এদিকে জাস্ট আমরা কিছু জিনিস আইনা ড্র্যাগ এন্ড ড্রপ করছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ডিজাইনটা রেডি করে ফেলছি। এটা বুঝাইতে পারছি? তো এই যে পুরো প্রসিডিওরটা, এটারে বলা হচ্ছে সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝতে পারছেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা? এদিকে জাস্ট সে কন্টেন্টটা ম্যানেজ করতেছে, আর কোনো কিছুই তার করার নেই।
আগে থেকে প্রি বিল্ড সব করে দেওয়া আছে থিমের ভিতরে, জাস্ট থিমটা আমরা বসাইছি, থিম বসাই আমরা জাস্ট ডিজাইনটা করছি। এখন আপনি থিমটা নিবেন কোন থেকে? এই যে দেখেন এদিকে অ্যাপিয়ারেন্স লেখাটা দেখতেছেন, অ্যাপিয়ারেন্সে গেলে এদিকে দেখবেন থিম আছে, থিমের ভিতরে ক্লিক করেন। থিমের ভিতরে ক্লিক করলে দেখবেন যে বর্তমানে অ্যাক্টিভ আছে কোনটা, 2024। তো আমার ওয়েবসাইটের ভিতরে যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে অ্যাস্ট্রা। কারণ অ্যাস্ট্রা দেখবেন যে ইউটিউবে যখন ভিডিও দেখবেন, দেখবেন যে সবাই অ্যাস্ট্রার উপরে ওয়ার্ডপ্রেসের ডিজাইন করে। তো ওয়ার্ডপ্রেসের ডিজাইনটা অ্যাস্ট্রার উপরে কেন করে? কারণ অ্যাস্ট্রাটা হচ্ছে এমন একটা থিম যেটা খুবই লাইট ওয়েট, লোড হয় অনেক তাড়াতাড়ি। তার পাশাপাশি এটার ভিতরে মানে আজে বাজে যেসব কোড আছে এসব খুবই কম আছে, বুঝতে পারছেন? আর এটা যে হোস্ট করা আছে এটা ইন্ডিয়ান একটা থিম, মানে ইন্ডিয়ান ডেভেলপার এটা বানাইছে, যার কারণে এটা হোস্টিংটা আমাদের দেশের কাছাকাছি। তো বাংলাদেশে যত ধরনের ওয়ার্ডপ্রেস বানানো হয় বা পার্সোনাল ইউজের জন্য ওয়ার্ডপ্রেস বানানো হয় ওগুলো সবগুলোই আমরা অ্যাস্ট্রার উপরে করে থাকি। ধরেন অ্যাস্ট্রাটা এদিক থেকে ইনস্টল দিলাম, দেখবেন ওয়ার্ডপ্রেসের যে জায়গাতে কাজ করেন ওই জায়গাতে ইনস্টল দিতে হয়, ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভেট করতে হয়। ওয়ার্ডপ্রেসের সব জায়গাতে সেম, প্রথমে কি করবেন ইনস্টল করবেন, যাই করেন ইনস্টল, প্রথমে ইনস্টল করবেন তারপরে কি করতে হবে অ্যাক্টিভেট করতে হবে। বিষয়টা ক্লিয়ার? এই যে অ্যাক্টিভেট ক্লিক করলাম, অ্যাক্টিভেট হচ্ছে। এখন দেখবেন এই যে কিছুক্ষণ আগে একটা থিম দেখছেন আপনি ওয়েবসাইটের ভিতরে, এখন যদি আমি এটা রিলোড দিই দেখবেন যে থিমটা আস্তে চেঞ্জ হয়ে যাবে। থিমটা চেঞ্জ হয়ে গেছে না? এতক্ষণ সার্ভিসটা ছিল মাঝখানে, এখন সার্ভিসটা কই গেল? এই পাশে চলে গেছে, দেখছেন? এখন কিন্তু লেখাগুলোও চেঞ্জ হয়ে গেছে, কিছুক্ষণ আগে লেখাটা একরকম ছিল এখন লেখাটা আরেক রকম হয়ে গেছে। খেয়াল করছেন বিষয়গুলো? তো আমরা এখন কি করছি থিমটা চেঞ্জ করে দিচ্ছি। তো আপনাদের প্রথম কাজ কি হবে, আপনারা যখন কাজ শুরু করবেন তখন প্রথমেই থিমটা চেঞ্জ করে নেবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন যে কি ধরনের থিম দিতে চান। যদিও আপনারা এইসব কাজ তো করবেন না, যদি আপনাদের মনে হয় যে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের উপরে আলাদা কোর্স করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওই ডেভেলপ ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেসব সাইটগুলো আছে ওই সাইটগুলোতে এরা পড়ে। এটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট না, বাট ডিজিটাল মার্কেটিং এ আপনি যদি জানা রাখেন বিষয়টা, এটা আপনি সার্ভিস দিতে পারবেন। আপনার কাছে অনেক সময় আসতে পারে আপনার ক্লায়েন্টের বিভিন্ন ধরনের, ধরেন অ্যাডের জন্য আসলো, অ্যাডের জন্য আসতে দেখবেন যে আপনার ওয়েবসাইটের ভিতরে কোনো একটা যে জায়গায় ল্যান্ডিং করাবে, ল্যান্ডিং পেজ বুঝেন? ল্যান্ডিং পেজ বুঝেন না? ধরেন ফেসবুক অ্যাডের ভিতরে আমরা অনেক সময় ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক কনভার্ট করি না? এখন ধরেন আমি এই পেজের উপরে, এই পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে আমি একটা অ্যাড চালাইছি। এখন ওই যে মানুষটা ক্লিক করবে, যে অ্যাডটা দেখতেছে ওই অ্যাডটা ক্লিক করলে তাই সে কিন্তু এই জায়গাতে এসে ল্যান্ড করবে, মানে আমার ওয়েবসাইটে এসে ল্যান্ড করবে। তো এই যে একটা লিঙ্কে ক্লিক করে আইসা আরেকটা ওয়েবসাইটে কোনো একটা পেজে ল্যান্ড করলো, যে পেজে ল্যান্ড করলো ওই পেজটা আমরা কি বলি, ল্যান্ডিং পেজ। ভেবে বুঝতে পারছি? আপনার পেজ ওয়েবসাইটের প্রতিটা পেজই ল্যান্ডিং পেজ হইতে পারে যদি আপনি ওটাতে ক্লায়েন্ট ল্যান্ড করান। আমার কথাটা ক্লিয়ার? তো এই যে আমার ধরেন কোনো একটা ক্লায়েন্ট আসলো আপনার কাছে আইসা বললো যে আমি আমার এই ওয়েবসাইটের ভিতরে ল্যান্ড, মানে আমি এটা ল্যান্ডিং পেজ বানাইছি, আমার এই ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক আসবে এদিক থেকে পারচেস করবে। তখন আপনি মনে করেন ল্যান্ডিং পেজটা দেখবেন, এজ এ মার্কেটার তো আপনার অবশ্যই দেখতে হবে যে কোন জায়গায় ল্যান্ড করতেছে, নাহলে আপনি বুঝবেন না যে আসলে ল্যান্ড করে সে কিনবে কি না কিনবে। এমন হইতে পারে সে আমার যে সেলস সে বলতেছে তুমি এই পেজের উপরে ইয়ে করো, কি জানি বলে, ল্যান্ড করো, মানে আপনি তো ল্যান্ড করাতে পারবেন কিন্তু ল্যান্ড করানোর মতো সেল তো হবে না, ঠিক না? কারণ এই পেজের উপরে সেল হবে না, সেল করতে হলে এমন জায়গাতে দিতে হবে যেদিকে প্রোডাক্ট আছে, ঠিক আছে, বা চেক আউটের একটা অপশন আছে। আমার এই পেজের ভিতরে দিলে কি আপনি জীবনে কিনতে পারবেন কিছু, কারণ এদিকে কেনার কিছুই নেই। তো ওইরকম ভাবেই আপনার একটু ডিসিশন মেকিং করতে হবে। এখন ধরেন আপনার এমন একটা সাইট দিল যেদিকে আপনার প্রোডাক্ট দেওয়া আছে, কারণ আপনি দেখতেছেন যে ওইটার প্রোডাক্ট প্লেসমেন্ট ঠিক নেই, মানে আপনার থাকার কথা এক জায়গাতে আছে আরেক জায়গাতে। এখন আপনি যদি বেসিক ওয়ার্ডপ্রেসটা জানেন, আপনি ওনারা বলতে পারবেন যে এই সমস্যাটা আছে, আমি এই সমস্যাটা সমাধান করে দেব। বুঝতে পারছেন? এটা করলেন তো করলেন, এর টাকা নিলেন, সাথে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের টাকা চার্জ করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা কেন আমরা ওয়ার্ডপ্রেসটা হালকা পাতলা একটু দেখা যায়? এখন আমরা কি করলাম, জাস্ট থিমটা ইনস্টল দিলাম। থিম ইনস্টল দেওয়ার পরে আমাদের প্রথম পার্ট আসে আমাদের মেনুগুলো সেট আপ করা। এই যে হেডার পার্টে আমরা যদি মেনুগুলো দেখি, এই যে হেড পার্টে আমরা মেনুগুলো দেখতেছি, এই মেনুগুলো সেট করা, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, এই জিনিসগুলো আমরা সেট করতে হয়। এগুলো কোন দিক থেকে সেট করি, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনুতে ক্লিক করলাম, দেখবেন এখন নতুন একটা উইন্ডো ওপেন হবে, এদিকে হচ্ছে মেনু সেটিংস। আর মেনু সেটিংস এ আসলে দেখবেন যে আপনারা বলতেছে আপনার যে মেনুটা বানাইতেছেন এটা কি ধরনের মেনু বানাইতেছেন। প্রথমে একটা মেনুর নাম দিয়ে দেন, ধরেন হেডার মেনু। এরপর হচ্ছে আপনি এদিক থেকে একটা প্রাইমারি বানাইতে পারেন, আপনি চাইলে ফুটারে রাখতে পারেন। ফুটার জিনিসটা তো বুঝেন, গত ক্লাসে বলছি, মানে আপনার ওয়েবসাইটের শেষ যে পার্ট আছে ওটা আমরা বলি ফুটার পার্ট। এই ফুটারে যদি রাখতে চান তাহলে ফুটারে রাখতে পারেন। অন ক্যানভাস এগুলোতে আমরা রাখি না, সেকেন্ডারি মেনু দরকার নাই। এখন দেখেন এই জায়গাতে যখন আমরা এটা ক্রিয়েট মেনু করব এই জায়গাটা অ্যাক্টিভ হবে।
দেখেন এতক্ষণ কিন্তু এটা ডিসেবল ছিল, এই জায়গাটা ডিসেবল ছিল, আমি যখন এদিকে ক্রিয়েট করলাম তখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? এবার ধরেন আমি এগুলো তিনোটা জিনিসই সিলেক্ট করলাম, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, অ্যাড টু মেনুতে ক্লিক করার পরে এই জায়গাতে চলে আসলো না? এখন ধরেন আপনি দেখছেন হোম পেজটা একদম প্রথমে থাকবে, তারপরে সার্ভিস থাকবে, এরপরে অ্যাবাউট পেজ থাকবে, যেমনি রাখতেছেন না ঠিক এই জায়গাতেও আপনার এস সেম এস প্রসিডিওরে থাকবে। এখন দেন এখন কি আছে, অ্যাবাউট আজ আছে, এরপর আছে হোম, এরপর আছে সার্ভিস। এটা কি এমনি থাকে? প্রথমে থাকবে হোম পেজ, এরপরে থাকবে সার্ভিস পেজ, এরপরে থাকবে অ্যাবাউট পেজ, তাই তো? ওয়েবসাইটে তো এভাবেই থাকে। তো এখন আমরা কি করলাম, আমরা এটারে সুন্দর করে সাজাইলাম যে হোম, সার্ভিস, অ্যাবাউট আস, বিষয়টা ক্লিয়ার করার পরে আমরা এটারে জাস্ট এদিক থেকে সেভ মেনুতে ক্লিক করলাম। এবার আসেন দেখি একটু এটা রিলোড করে দেখি কি অবস্থা হয়। দেখেন কিছুক্ষণ আগে কি ছিল, প্রথমে ছিল অ্যাবাউট আস, এরপরে ছিল হোম, এরপরে ছিল সার্ভিস। এখন কি হয়েছে, হোম, সার্ভিস, অ্যাবাউট আস, মানে যেভাবে আমি ওইদিকে সাজাইছি ওইভাবেই করা হয়েছে। এবার ধরেন আপনার কোনো একটা সাইটে, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে যেমন ধরেন আড়ং এর ওয়েবসাইটে গেছেন, মেনু বারের উপরে মাউসটা রাখছেন, অনেকগুলো সিরিয়ালে খুলে না, মানে অনেকগুলো সাব মেনু খুলে না, মানে এই সাব মেনু কিভাবে বানাবেন, ধরেন সার্ভিস, সার্ভিস দেখানোর জন্য আমার আগে কিছু সার্ভিস পেজ বানাই আসতে হবে। প্রথমে কিন্তু পেজটা বানাই নেবেন, তারপরে মেনুগুলো বানাইতে আসবেন। এটা বুঝতে পারছি? এদিকে ধরেন আমি এখন ধরেন প্রতিটা কাজের জন্য আমি আলাদা আলাদা পেজ বানাবো, তখন আমি কি করব, এদিক থেকে ক্রিয়েট নিউ পেজ ক্লিক করলাম, ক্রিয়েট নিউ পেজ ক্রিয়েট করার পরে ধরেন আমি ওই যে সার্ভিসগুলো আছে, আমার যে সার্ভিসগুলো আছে ওই সার্ভিসগুলো নিয়ে লিখবো, ধরেন মিডিয়া বাইং, মিডিয়া বাইং, এটা আমি পাবলিশ করে দিই। পেজ বানানোটা তো বুঝতে পারছেন আপনারা, কিভাবে পেজ কিভাবে বানায় আর কিভাবে পাবলিশ করে, এটা নিয়ে তো কোনো সমস্যা হবে না। এরপরে ধরেন অ্যাড এ নিউ পেজ, আমি দুইটা বানাইতেছি, মাফি হয়ে গেছে, মিডিয়ারে আচ্ছা ওইটা চেক ঠিক করে দেওয়া হবে, সমস্যা নেই। ধরেন আরেকটা পেজ বানাই, ধরেন অন পেজ এসইও, অন পেজ এসইও, পাবলিশ, পাবলিশ। এবার ধরেন আবার একদম আমি শুরুতে চলে যাই, এটার একটু এডিট করে নিই। এদিকে দেখেন এডিট করার অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করলে আপনি যে কাজগুলো করছেন ওই জিনিসগুলো আবার এডিট করতে পারবেন। আপনার হোস্টিংটা যত বেশি ফাস্ট হবে আপনি তত বেশি ফাস্ট করতে কাজ করতে পারবেন। মিডিয়া, মিডিয়া বাই সেভ। দেখেন কিছুক্ষণ আগে কি ছিল, পাবলিশ ছিল না, এখন কিন্তু সেভ আসতেছে, কারণ আমি পাবলিশ করে দিয়েছি, এটা অলরেডি আমার ওয়েবসাইটের ভিতরে পাবলিশ হয়ে গেছে। এখন জাস্ট আমি এটা একটু এডিট করছি, এডিট করার পর আমি সেভ দিলাম, সেভ দিলে আমার ওয়েবসাইটে এটা পাবলিশ হয়ে যাবে। একটু দেখি ওয়েবসাইটে কেমন হয়েছে ওই জিনিসটা, এটা যদিও আমি এখনো মেনু বারে অ্যাড করি না, এটা দেখতে পারবেন না। ধরেন আমি আবার যাই গেলাম, গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে কই যাব, মেনু বারে, অ্যাপিয়ারেন্স থেকে কই যাব, মেনুতে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসলাম, আসলে দেখবেন যে আমার যে মেনুটা বানানো হয়েছিল ওই মেনুটা বানানো হয়েছে, সাথে এই যে নতুন কিছু জিনিস অ্যাড করছি ওই জিনিসটাও অ্যাড হয়েছে। এবার দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে অ্যাড আ মেনুতে দিলাম, অ্যাড টু মেনুতে দেওয়ার পরে আমরা এগুলো কই দিব, এগুলো সার্ভিসে রাখবো, ঠিক আছে? সার্ভিসে রাখবো আপাতত, এই জিনিসটারে আমি একটু ভিতরের দিকে রাখি, এটাও ভিতরের দিকে থাকবে। এখন দেখেন আমি চাইতেছি যে কি, আমার সার্ভিসে যখন মানুষ মাউসটা রাখবে তখন আমার সার্ভিস গুলো যাতে ওপেন হয়, যে আমি কি কি সার্ভিস দিই, বিষয়টা বুঝতে পারছেন? তখন আমি কি করব, যেহেতু সাব ক্যাটাগরি সাব মেনু বানাবো, তখন সাব মেনু বানাইতে গেলে জাস্ট একটু ভিতরের দিকে টান দিয়ে দিবেন, দেন সাব আইটেম হয়ে গেছে, মানে সাব মেনু। আপনি যখন মাউসটা রাখবেন এই জায়গাটার উপরে, সার্ভিসের উপরে, ওয়েবসাইটে, তখন দেখবেন যে এরকম অন পেজ, মিডিয়া বাইং এরকম করে শো করবে। ধরেন এই দুইটা জিনিস আমি রাখছি কি সাব আইটেম। এবার আমি যদি মেনুটা সেভ করি, এরপর ওয়েবসাইটে আসি, একটা রিলোড দেন, দেখেন মাউসটা রাখছি, ওপেন হয়েছে না? বুঝতে পারছেন বিষয়টা?
এরপর আপনি এটার জন্য আলাদা পেজ যেটা বানাইছেন ওইদিকে আপনি কন্টেন্ট এডিট করেন, সবকিছু করেন, কোনো সমস্যা নেই। হোম পেজের জন্য আলাদা ব্লগ টক লেখেন, ওটা নিয়েও কোনো ঝামেলা নেই। এখন আপনার কি এই মেনুর বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? মেনু নিয়ে কোনো সমস্যা আছে? হেডার পার্টে কোনো সমস্যা আছে? মানে মেনু কিভাবে বানাইতে হয় না বানাইতে হয়। এখন আপনি চাইতেছেন যে এই মিডিয়া বাইং এর ভিতরে আরো কিছু সাব ক্যাটাগরি থাকুক। তখন আপনি কি করবেন? তখন আপনি গিয়ে জাস্ট মিডিয়া বাইং এর ভিতরে ধরেন মিডিয়া বাইং এর ভিতরে আপনি ঢুকে দিয়েছেন অন পেজে, যদি এটা সম্ভব না, যদি ধরে নিলাম যেহেতু আমি মেনু বানাই নাই, ধরেন ধরে নিলাম আর এইটার ভিতরে এটার আন্ডারে আপনি আরো কিছু সাব মেনু রাখবেন, তখন কি করবেন আরেকটু ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। এটা বুঝতে পারছি? তখন কি হবে? এটা সেভ দিয়ে একটু আসেন দেখি রিলোড দেই। এটা আসলো না? একটা আসছে, আবার এটার উপর রাখেন আর একটা ওপেন হইছে। দেখছেন? একটার পর একটা ওপেন হইছে। দেখতে কি অসুবিধা হচ্ছে কারোর? আচ্ছা। তো আমরা এই জিনিসটা তখনই করব যখন আমাদের একটা ক্যাটাগরির ভিতরে আরো কিছু অনেকগুলা ক্যাটাগরি আছে। তো ওই যে ঐরকম যদি না হয় তাহলে এটা করার দরকার নেই। তো নরমালি এরকম বেসিক রেখে দিবেন। তো মেনু বারের বিষয়টা বুঝছেন? আপনার যদি মনে হয় যে এদিকে ১০০-১৫০ পেজ বানাবেন, বানান কোনো সমস্যা নাই। প্রসিডিউর সেম। এই প্রসেসটা বুঝতে পারছেন কিনা? পেজটা কিভাবে বানাবেন, সাব ক্যাটাগরি কিভাবে করবেন, সাব আইটেম যেটা বলতেছে ওয়ার্ডপ্রেস এর ভাষায়। কোনো সমস্যা নাই তো? শিওর তো? আচ্ছা। এবার আসেন আপনার প্লাগইন। প্লাগইন জিনিসটা কি? প্লাগইন জিনিসটা হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেস এর ভিতরে কাজ করতে গেলে আমাদের কিছু সহায়ক টুলস লাগে। একটা টুলস হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস। আর ওয়ার্ডপ্রেস এর ভিতরে কাজ করতে গেলে আমার অনেক ধরনের টুলস এর প্রয়োজন হয়। যেগুলো হচ্ছে আমরা আমরা তো আর কোড কইরা কাজ করতেছি না। যারা কোডিং পারে তারাই না কোড কইরা বুঝতে পারে যে কোন জিনিসটা লিখলে কি কাজ করে। আমরা তো আর এত কিছু জানি না। আমাদের কি করতে হয়? আমাদের কিছু টুলস নিতে হয়। আমরা বাইরের যে মানে ওয়ার্ডপ্রেস এর বাইরের যে জিনিসগুলো টুলস বলি, ওয়ার্ডপ্রেস এর ভিতরে আমরা এগুলোর বলি প্লাগইন। এটা বুঝতে পারছি? তো প্লাগইন বিষয়টা কি? এই যে দেখেন এদিকে ২ টা দেওয়া আছে। হ্যালো ডলবি আরেকটা হচ্ছে কি আস্কি মেট সামথিং কিছু। এগুলো আমাদের কোনটাই দরকার নাই। আমরা এগুলা কি করি সুন্দর করে ধরি, ধরে আমরা এদিকে যদি ক্লিক করেন দেখেন অনেকগুলো অ্যাকশন আছে। অ্যাকশন গুলা কি? বাল্ক অ্যাকশন আছে, অ্যাক্টিভেট আছে, ডিঅ্যাক্টিভ আছে, আপডেট আছে, ডিলিট আছে, অটো আপডেট আছে, ডিসেবল আছে, সামথিং অনেক কিছু আছে। আমরা এগুলা কি করি? যদি আপনার মনে করেন যে অ্যাক্টিভ করা দরকার, আপনি অনেকগুলো প্লাগইন নিছেন, এখন সবগুলোরে একসাথে অ্যাক্টিভ করবেন। তখন আপনি কি করবেন? অ্যাক্টিভ সিলেক্ট করবেন, অ্যাক্টিভ সিলেক্ট করে এপ্লাই দিবেন। ঠিক আছে? আপনি দেখছেন যে সবগুলা যতগুলো প্লাগইন আছে সব ডিএক্টিভ করবেন। তখন ডিএক্টিভ সিলেক্ট করবেন করে এপ্লাই টিপ ক্লিক করবেন সবগুলা প্লাগইন ডিএক্টিভ হয়ে যাবে। মানে কাজ করা বন্ধ করে দিবে। বিষয় বুঝতে পারছেন? এখন আপনি চাইতেছেন যে সবগুলা ডিলিট করে দিবেন। তখন কি করবেন? ডিলিটে ক্লিক করবেন, ডিলিট সিলেক্ট করবেন, ডিলিট সিলেক্ট করে এপ্লাই করবেন। আমি চাইতেছি কি ডিলিট করার জন্য। দেখবেন প্রতি জায়গাতে আপনি যখন কোনো কিছু ডিলিট করতে যাবেন ওয়ার্ডপ্রেসে আপনার প্রতিবার এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে যে আপনি কি সিওর কিনা যে আপনি ডিলিট করবেন। আপনি দেন ওকে। ওকে হলে দেখবেন যে সব ডিলিট হয়ে গেছে। এখন আমাদের যে এই যে আমরা ওয়েবসাইট বানাবো, এদিকে কি আপনারা দেখতেছেন ওয়েবসাইট বানানোর মতো কোনো কিছু আছে? আমি কোনো কিছু দেখতেছি না। মানে এদিকে আপনারা যে এতক্ষণ আসলেন, আমরা জাস্ট কি করলাম এতক্ষণ একটা হেডার পার্ট বানাইছি, হেডার পার্টে একটা মেনু সেটিং করছি। মানে একটা ওয়েবসাইট দেখতে মনে হয় এরকম কোনো কিছু আমরা কোনো কাজ করছি এদিকে? কোনো কিছু কিন্তু করি নাই। তো এখন এই ওয়েবসাইটটা দাঁড়া করানোর জন্য আমাদের একটা প্লাগইন দরকার। এটারে বলা হয় বিল্ডার। ঠিক আছে? এটার নাম হচ্ছে এলিমেন্টর। এটার নাম কি? এলিমেন্টর। এই যে দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার। আপনি যে ওয়েবসাইটটা বানাতে চাইতেছেন ওই ওয়েবসাইটটারে বিল্ড করে দিবে সে। এটা যদি আমরা একটু ইনস্টল করি, ইনস্টল দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভেট করা। সব জায়গাতে যত কিছু আপনি ইনস্টল করেন সবকিছুর পরে আপনার কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে। বিষয়টা ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে আপনার যে এলিমেন্টরটা আমি এই যে করলাম, অ্যাক্টিভেট যে করলাম, অ্যাক্টিভেট করার পরে দেখেন যে এদিকে সুন্দর করে লেখা আছে গেট এলিমেন্টর প্রো। গেট এলিমেন্টর প্রো মানে হচ্ছে যে আমার এই যে এলিমেন্টরটা আছে এই এলিমেন্টরটা দিয়ে আমি সব কাজ করতে পারবো। যেমন আমার এই ওয়েবসাইটে দেখতেছেন এটা কিন্তু এলিমেন্টর দিয়ে বিল্ড করা। এখন এলিমেন্টর দিয়ে বিল্ড করা যে এই এলিমেন্টর দিয়ে বিল্ড করা মানে হচ্ছে আপনার আমার এই ওয়েবসাইটটা প্রো দিয়ে বিল্ড করা, এলিমেন্টর প্রো দিয়ে মানে ডিজাইন করা। আপনার ক্ষেত্রে এলিমেন্টর প্রো তো ইউজ করাটা টাফ, কারণ এলিমেন্টর প্রো দাম অনেক বেশি, প্রায় 40,000 কাছাকাছি। ঠিক আছে? তো এখন সাধারণভাবে তো আমাদের এই টুলস গুলো কিনা সম্ভব না। তো আমরা কি করব? আমরা ইনিশিয়ালি এই জিনিসটা দিয়েই শিখবো, কিন্তু আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে
ওইটার ভিতরে আমি একটা এলিমেন্টর প্রো দিয়ে দিব, বুঝতে পারছেন? ওইটা দিয়ে আপনি একদম ফ্রিতে সবকিছু করতে পারবেন, মানে ক্র্যাক ভার্সন যেটা আর কি। তো একটা ক্র্যাক দিয়ে দিব, ওইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করেন। আপনারা ওয়েবসাইট বানান আর না বানান, জাস্ট ওয়েবসাইটটা কিভাবে বানায় এই জিনিসটা একটু প্র্যাকটিস করে রাখেন, যাতে অন্তত আমি যখন আপনার এসইও করাবো, অন পেজ অফ পেজ টেকনিক্যাল এই জিনিসগুলো যখন করাবো, তখন অন্তত বাসায় গিয়ে যাতে একটা ওয়েবসাইটের উপরে প্র্যাকটিস করতে পারেন। আমার কথাটা বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। তো এই যে এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রোটা আপনার বাই করতে হয়, যদি না করতে পারেন তাহলে আপনি এই আপাতত এলিমেন্টর দিয়ে কাজ চালাই দিতে পারেন, ঠিক আছে? দেখি আমার দিকে আছে কিনা, যদি থাকে আমি এটা আপলোড করেও দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারেন প্লাগইন কিভাবে আপলোড করে। একটু সময় দিয়ে ধৈর্য ধরবেন। আসো, ডাউনলোডস। বুঝতে কি অসুবিধা হচ্ছে কারোর? শিওর? তো ফোন এলে কেমনে? এলিমেন্টর কোথায়? কোন ড্রাইভে আছে? এই যে আছে এলিমেন্টর প্রো। এটা কন্ট্রোল এক্স করি। আসে না কেন? এলিমেন্টর প্রো, প্রো। আচ্ছা, ল্যাপটপে আছে, সমস্যা নেই। আসেন আমরা আপলোড করা শুরু করি এটা। এখন দেখেন এদিকে আমার কি চাইতেছিল, ইমেল এলিমেন্টর প্রো, ঠিক আছে? এলিমেন্টর আমার আছে অলরেডি, এলিমেন্টর প্রোটা অ্যাড করতে বলছে। এখন এলিমেন্টর প্রো তো আপনি কিনতে পারতেছেন না আপাতত, তখন আমরা কি করব, ক্র্যাকটা নিয়ে নেব। এই যে আপলোড অ্যাড নিউ প্লাগইনে গেলেন, যাওয়ার পরে দেখবেন যে এদিকে একটা অপশন আছে আপলোড প্লাগইন, মানে আপনার কিছু প্লাগইন, এদিকে যে প্লাগইন গুলো আছে এর বাইরেও আরো অনেক প্লাগইন আছে। মানুষ কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইন বানাইতে পারে, যারা ডেভেলপার তারা কিন্তু এরকম প্লাগইন বানাই নিতে পারে। তো এরকম প্লাগইন যদি বানানো থাকে সেক্ষেত্রে কি করবেন, আপলোড প্লাগইনে দিবেন, আপলোড প্লাগইনে দিয়ে চুজ ফাইলে দিবেন। চুজ ফাইলে গিয়ে আপনার যে পাতে আছে ওই পাতে চলে যাবেন, পাতে চলে গিয়ে আপনি সুন্দর করে সার্চ টার্চ করে আপনি বের করে নেন যে আপনার কোন দিকে এলিমেন্টরটা আছে। আমি যেহেতু দেখছি এই জায়গাতে আছে এলিমেন্টর, এই যে এলিমেন্টর প্রো, এটা জাস্ট ইনস্টল দিয়ে দেন। এখন এলিমেন্টর প্রো এটা যদি আপনি ইউজ করেন, এই ক্ষেত্রে আপনার হয়তো একটু কাজ করতে অসুবিধা হবে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলা দেখা দেয় এর ভিতরে, ঠিক আছে? যেহেতু ক্র্যাক করা। এবার দেখেন ওইটা প্লাগইনটা হইছে, মানে ইনস্টল হইছে। ইনস্টল হওয়ার পর আমার কি বলতেছে, অ্যাক্টিভেট করার জন্য অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করলাম। অ্যাক্টিভেট ক্লিক করার পরে দেখবেন যে ওই জায়গাতে নিয়ে যাবে, নিলে দেখা যাবে এলিমেন্টর প্রোটাও আছে, এলিমেন্টর আসছে, এলিমেন্টর প্রো আছে। এমনকি আর এলিমেন্টর প্রোটা যাইতেছে, এখন চাইতেছে না। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আপনি এটারে আর আপডেট করতে পারবেন না। প্রতিটা টুলসই প্রতিটা প্লাগইনই আপডেট হয়, কিন্তু এটা কোনো সময় আপডেট হবে না, কারণ এটা ক্র্যাক করে। বুঝতে পারছেন? মানে উইন্ডোজ এর মতো আর কি। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা এই যে দুইটা টুলস আছে, এই দুইটা টুলস দিয়ে আমাদের পুরো ওয়েবসাইট আমরা বিল্ড করতে পারবো। কিভাবে বিল্ড করতে পারবো, চলেন তার আগে আমরা একটু দেখে নেই ইউজারের কাজটা কি আছে। ধরেন আপনার এই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের বিভিন্ন মানুষের কাছে অ্যাক্সেস দিতে হয় না? মানে ডেভেলপারের কাছে অ্যাক্সেস দিতে হয়, মার্কেটারের কাছে অ্যাক্সেস দিতে হয়, ডিজাইনারের কাছে অ্যাক্সেস দিতে হয়, এরকম অ্যাক্সেস দিতে হয় না? তখন আপনি অ্যাক্সেস কিভাবে দিবেন? অ্যাক্সেস দেওয়ার বিষয়টা একটু দেখে নেন। এদিকে দেখেন আমি একজন আছি, আমার মেইলটা এদিকে দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটরে দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটর বিষয়টা হচ্ছে যে সে এই ওয়েবসাইটটা ডিলিট করে দিতে পারে। বুঝতে পারছেন? ফেসবুকে অ্যাডমিন যেমন কাজ করে, এদিকে অ্যাডমিনিস্ট্রেটর সেম কাজ করে। এবার দেখেন আমরা এদিক থেকে যদি অ্যাড নিউ ইউজারে ক্লিক করি, এদিকে আমার কি বলতেছে, ইউজার নেম অবশ্যই দিতে হবে, মেইল অ্যাড্রেস দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট থাকলে যদি থাকে তাহলে দিবেন, না দিলে নাই। ওয়েবসাইটের যে আপনার যে এই যে ইউজার নেমটা দিতেছেন, এই ইউজার নেমের এগেইনস্টে একটা পাসওয়ার্ড, ঠিক আছে? মানে আপনি যারে দিবেন তার নাম দিবেন, ইউজার নেম দিবেন, দেওয়ার তার
এগেইনস্টে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা আপনি চাইলে এদিক থেকে ডিলিট করে নতুন একটা পাসওয়ার্ড দিতে পারেন, বা আপনি যদি মনে করেন যে আমি পাসওয়ার্ড জেনারেট করতে পারি না, পাসওয়ার্ড লিখতে পারি না স্ট্রং, তখন আপনি জাস্ট জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এবারে রুলটা কি, আপনি এদিক থেকে কোন ধরনের কাজ তারে দিয়ে করাতে চান। আপনি কি তারে দিয়ে মানে সাবস্ক্রাইবার টাইপ রাখতে চান, কন্ট্রিবিউটর রাখতে চান, অথর রাখতে চান, এডিটর রাখতে চান, অ্যাডমিনিস্ট্রেটর রাখতে চান। অ্যাডমিনিস্ট্রেটর দিলে কি হবে, সে ওয়েবসাইটটার যে কোনো কিছু করতে পারে। বুঝতে পারছেন? মানে একদম সি প্যানেল পর্যন্ত তার ক্ষমতা চলে যায়। একটা ওয়েবসাইটে যদি আপনার একটা ওয়েবসাইটে যদি ডাউন করতে হয় বা ডিলিট করতে হয়, এটা কিন্তু সি প্যানেল থেকে ডিলিট করতে হয়। এখন কোন সি প্যানেল কি? ঠিক আছে, সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। মানে আমরা যে জায়গা থেকে কাজ করি, যেহেতু আমরা এদিকে করছি, আমরা এটা pantheon.io একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে হোস্ট করে এটার ভিতরে ডোমেইনটা নিয়ে নিছি, এই কারণে আমি সি প্যানেল দেখাইতে পারলাম না। কিন্তু আমার ওয়েবসাইট থেকে আপনাদেরকে আমি সি প্যানেল একটু দেখাই দিব। ওই যে এসএসএল এর কথা বলছি বা সিকিউরিটি পারপাস যত ফায়ারওয়ালের কথা বলছি, ওই সবকিছু হচ্ছে আমার সি প্যানেল থেকে কাজ করতে হয়। ওই বিষয়গুলো আপাতত মাথা নেওয়া দরকার নাই, আপাতত ওয়ার্ডপ্রেসে আমরা থাকি। ঠিক আছে? তো ধরেন আমি অ্যাডমিনিস্ট্রেটর দিব, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাড নিউ ইউজারের ভিতরে ক্লিক করব। আগে ইনফরমেশন গুলো দিয়ে দিয়েন, দেওয়ার পরে এই কাজগুলো করেন, অ্যাড ইউজারে দিবেন। সুন্দর করে এদিকে যে মেলটা দিয়েছেন ওই মেলের ভিতরে একটা নোটিফিকেশন যাবে বা একটা মেইল যাবে যে ওই ওয়েবসাইট থেকে আপনি একটা ইনভাইটেশন পাইছেন, অ্যাক্সেস ইনভাইটেশন। ঠিক আছে? তো আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন, ওনারে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে উনি লগ ইন করতে পারবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, আসেন সেটিংস। সেটিংসে সবকিছু জানার দরকার নাই, কিছু কিছু জানলেই হবে। যেমন সেটিংস থেকে জেনারেল অপশন, জেনারেল অপশনে কি আছে, লিভ দাও, সমস্যা নাই। জেনারেলে আসেন। এই জেনারেল যে সেটিংস গুলো আছে এগুলো হচ্ছে আপনি চাইলে একদম ওপেনিং এ, আপনি একদম ওয়ার্ডপ্রেস যখন ওপেন করছেন, মানে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটা যখন আসে, এই প্লাগইন টাগিন ইনস্টল করার আগে, পেজ টেজ বানানোর আগে এই জায়গাটা কাজটা শেষ করে নিতে পারেন। এটা আপনার ইচ্ছা। যেমন সাইট টাইটেল, সাইট টাইটেল আমরা সবসময় ডিলিট করে দিই, কারণ এই জিনিসটা এদিকে রাখতে একটা ঝামেলা দেখা যায়। টাইটেলও আমরা দেই না, ট্যাগলাইন দেই না। সাইট আইকন, সাইট আইকনটা দেখা হচ্ছে এই যে দেখতেছেন এদিকে ওয়ার্ডপ্রেসের একটা লোগো দেখা যাচ্ছে, এই ছোট করে একটা লোগো দেখা যাচ্ছে ট্যাবে, এই ট্যাবের লোগোটা আপনি দেখতে পারবেন এই জায়গাতে। বুঝতে পারছেন? এই যে সাইটের লোগোটা আছে, এই সাইট লোগোটা হচ্ছে আমার এই জায়গাতে প্রকাশ করবে। ভিডিও ক্লিয়ার? আপনি এদিকে যেটা দিবেন এটা এই জায়গাতে প্রকাশ করবে। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার যে ওয়েবসাইট যে অ্যাড্রেসটা আছে, ইউআরএল যেটা আছে, এই ইউআরএলটা এদিকে দেখা যাচ্ছে, এটা আপনি এডিট করতে পারবেন না কোনো সময়। সাইট অ্যাড্রেস এটাও আপনি এডিট করতে পারবেন না, কারণ আপনি ওয়েবসাইটগুলো কিনছেন, যে ডোমেনটা কিনছেন ওই নামেই কিনছেন, এটা আর চেঞ্জ করার কোনো কিছু নাই। এরপর হচ্ছে আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন আইডি আছে ওই আইডিটা দিবেন। এই আইডিটা কোন সময় দিছি আমরা, যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তখন কিন্তু আমরা এই মেইলটা দিয়েছিলাম। মনে আছে আমি বলছিলাম যে এই মেইলে যদি কোনো ধরনের সমস্যা হয় আপনার এই মেইল দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। ওই পাসওয়ার্ড চেঞ্জ করার যে মেলটা দিয়েছিলাম এই মেলটা এদিকে আছে। মেম্বারশিপ আপনার এদিকে দরকার নাই, যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটের ভিতরে মানুষ লগ ইন টগিন করুক, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা অন করতে হয়। এরপর হচ্ছে আপনার ডেট ফরম্যাট, টাইম জোন, এগুলো আপনি দিয়ে দিবেন। টাইম জোন আপনি যে দেশে আছেন ওই দেশের টাইম জোন। ফর ডেট ফরম্যাট আপনি যেটা চান এটা রেখে দিবেন, টাইম ফরম্যাট আপনি যেটা চান ওটা রেখে দিবেন। এরপর স্টার্ট উইক আপনি চাইলে, আমরা যেহেতু শনিবার থেকে শুরু করি আমরা শনিবার দিয়ে দিতে পারি। আপনি যদি আপনি কোনো অন্য দেশের ক্লায়েন্ট যারা সানডে থেকে শুরু করে তাহলে সানডে দিবেন, যদি কেউ স্যাটারডে থেকে করে স্যাটারডে, যদি কেউ ফ্রাইডে থেকে করে ফ্রাইডে। এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, আপনি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা দিবেন। দেওয়ার পর সুন্দর করে সেভ করে দিবেন, সেভ করে দিলে কাহিনী শেষ। ভিডিও বুঝতে পারছেন? এবার আসেন রাইটিং। রাইটিং এ কি আছে একটু দেখি। রাইটিং এ দেখেন আপনার এদিকে পোস্ট টাইটেল, পোস্ট কি মানে পোস্ট ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরি আপনি যদি বানান, যদি আপনি পোস্ট ক্যাটাগরি বানান সেক্ষেত্রে আপনি অনেকগুলো ক্যাটাগরি পাবেন, আর যদি না বানান সেক্ষেত্রে পাবেন না। এরপর যে পোস্ট ফরম্যাট, পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড থাকে সব সময়, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এগুলো আপনার আসলে কোনো কিছু এডিট করার দরকার নেই, আমাদের এডিট করার দরকার হয় এই রিডিং মোডে। আমাদের মেইন কাজ হচ্ছে রিডিং মোডে। রিডিং মোডে একটা জিনিস দেখবেন, এই যে ইউর হোম পেজ ডিসপ্লে, ইউর হোম পেজ ডিসপ্লেতে কি হয়, আপনি এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, আমার যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই ওয়েবসাইটটা এখন আমি এটারে রেডি করে রাখছি এই কারণে আপনার এই পেজটাই বারবার দেখা যাচ্ছে, হোম পেজটা বারবার দেখা যাচ্ছে। কিন্তু আপনি যখন নিজের ওয়েবসাইট বানাবেন তখন দেখবেন কতক্ষণ এটা দেখায়, কতক্ষণ অ্যাবাউট দেখায়, কতক্ষণ সার্ভিস দেখায়, মানে ইচ্ছা মতো দেখায়। ঠিক আছে? তো একটা প্রফেশনাল ওয়েবসাইটের ভিতরে তো কোনো সময় এরকম থাকে না। তখন কি করবেন, ইউর লেটেস্ট পোস্ট, মানে আপনার যে লেটেস্ট পোস্ট দেখে কি সিলেক্ট করা আছে, মানে আপনার সর্বশেষ যে পোস্টটা আছে ওইটা আপনার ওয়েবসাইটে ফার্স্ট আপলোড হবে। কিন্তু আমরা এটা চাই না, আমরা কি করব, আমরা করব যে স্ট্যাটিক পেজের ভিতরে ক্লিক করবে, করে হোম পেজটা দিব কোনটা, আমাদের হোমের সাথে কানেক্ট করে দিব। ঠিক আছে? আর পেজ পোস্ট যদি আপনি করতে চান তাহলে আপনি করে দেন, এটা নিয়ে কোনো মানে এটা কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার এড়িয়ে দিতে হবে।
যদি আপনার কোনো ব্লগ সাইট থাকে সেক্ষেত্রে আপনি ব্লগ ডাইরেক্ট করে দেন। আমার যেহেতু কোনো ব্লগের পেজ নাই, আমি ব্লগটা কানেক্ট করতেছি না। আমার হোম পেজে দিয়ে দিছে। হোম পেজ যেটা আছে এদিকে যে হোম পেজ আছে এই হোম পেজের ভিতরে আমার এটা কানেক্ট করা আছে। তাই আপনি যখন আমার ডোমেইনটা লিখে সার্চ করেন তখন সাথে সাথে আমার এই পেজটা লোড হয়। বুঝতে পারছেন? আর যদি ওই কাজটা যদি আমি না করতাম তখন আমার কি হইতো, সর্বশেষ আমি যে কাজটা করছি আমার ওয়েবসাইটের ভিতরে ওই কাজটা দিয়ে লোড হইতো। বুঝতে পারছেন? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন ব্লগ পোস্ট শো অলমোস্ট এট মোস্ট আপনার কয়টা পোস্ট আপনি শো করতে চান, মানে আপনি যদি ব্লগ লেখেন তাহলে আপনি সর্বোচ্চ কয়টা শো করতে চান। আপনি চাইলে এদিকে 5টা করতে পারেন, 10টা করতে পারেন, 20টা করতে পারেন, 100টা করতে পারবেন। আপনার ইচ্ছা, আপনার উপর ডিপেন্ড করে। এরপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনি কি চান যে আপনার ওয়েবসাইট যেটা আছে এটা সার্চ ইঞ্জিনের ভিতরে ভিজিবল থাকুক? যদি আপনি চান তাহলে এদিকে কিছু করার দরকার নাই, আর যদি না চান তাহলে এদিক থেকে অফ করে দেয়। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা যখন ওয়েবসাইট বিল্ড করি, মানে ইন বিল্ড আছে ওয়েবসাইট মেইনটেনেন্স আছে, মানে আমরা কাজ করতেছি বিল্ড করতেছি, তখন আমরা সবসময় এই জিনিসটা অফ রাখি। কেন অফ রাখি? কারণ আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা পুরোপুরি অপটিমাইজ থাকে না। একটা ওয়েবসাইট যখন রেডি হয়, ডিজাইন হয়, সবকিছু হয়, হওয়ার পরে এসইও হয়, এসইও হওয়ার পরে আমরা যাই এই জিনিসটা ডিসাইড করি। এর আগ পর্যন্ত আমরা এরকম টিক দিয়ে সেভ করে রেখে দিই। মানে ওয়েবসাইট গুগল যাতে না বুঝতে পারে বা অন্য কোনো সার্চ ইঞ্জিন না বুঝতে পারে এই রিলেটেড কোনো ওয়েবসাইট পৃথিবীতে এক্সিস্ট করে। কারণ আমি ধরেন একটা জিনিস লেখছি, সে ওই একটা জিনিসই ইন্ডেক্স করবো। আমি এ লেখছি, সে এ ইন্ডেক্স করে দিবে। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা যতক্ষণ পর্যন্ত 100% ওয়েবসাইটটা বলেন 80 to 90% ওয়েবসাইট যতক্ষণ না বিল্ড হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটারে ভিজিবল করি না, ইনভিজিবল রেখে দিই। এটা ক্লিয়ার? তো এটা আমরা আপাতত ডিসিলেক্ট করে রাখি, ওটা নিয়ে সমস্যা নাই। জাস্ট বেসিক যে থিওরির বিষয়টা আছে ওই থিওরির বিষয়টা আপনাকে বুঝিয়ে দিলাম। এবার আসেন প্রেমা লিঙ্ক। তো এই লিঙ্কটা আসলে কি কাজ করে? আপনি যে এইদিকে যে আপনি যে ইয়েটা দেখতেছেন, যে ডোমেইনটা দেখতেছেন, এই ডোমেইনের ভিতরে কি লেখা আছে? অপশন বা হাইফেন পেমালিঙ্ক ডট পিএইচপি, আর পিএইচপি লেখা আছে। এই জিনিসটা কেন হয়েছে? কারণ এই যে ফরম্যাট আপনি যে ব্লগগুলো লিখতেছেন এই ব্লগগুলো কি আকারে আপনার লিঙ্কগুলো হবে এই জিনিসটা দিয়ে বলতেছে। আপনার ওয়েবসাইটে যে লিঙ্কগুলো ক্রিয়েট হবে ওই লিঙ্কগুলো কি আকারে ক্রিয়েট হবে ওই জিনিসটা আপনাকে জিজ্ঞেস করতেছে। তো আপনি দেখতেছেন যে আপনার যে ব্লগগুলো আছে এদিকে আপনি দেখেন যে কোনটা আপনার পছন্দ হইতেছে। যদি আপনার কোনোটা পছন্দ হয় এই জিনিসটা আপনি দিতে পারেন। যেমন পোস্ট নেম, আপনার সবসময় চেষ্টা করবেন যে আপনি পোস্ট নেম দেওয়ার জন্য। কেন পোস্ট নেম দেওয়ার জন্য চেষ্টা করবেন? কারণ আপনি একটা ব্লগ লিখতেছেন, যেই রিলেটেড পোস্টটা লিখতেছেন ওই রিলেটেড লিঙ্কটা হবে। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতেছেন, বা ধরেন আর্ন মানি অনলাইন লেখা নিয়ে একটা কন্টেন্ট লিখছেন, তো ওই জায়গাতে কি হবে নামটা? আপনার ওয়েবসাইটের নাম হবে, এরপর হচ্ছে আপনার যে পোস্টটা আছে ওই পোস্টের নামটা হবে। বিষয়টা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? এরপর এই দিক থেকে জাস্ট পোস্ট নেম সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন। আর যদি কাস্টমাইজে যান, কাস্টম স্ট্রাকচার করতে চাইলে কাস্টম স্ট্রাকচার করে দিবেন। এই ছিল আপনার পুরোপুরি ওয়ার্ডপ্রেস এর নরমাল একটা মানে ডেমো আর কি। এটা বুঝাইতে পারছি? আপনার কি ঘুমে ধরতেছে? ঘুমায়েন না, বেশিক্ষণ না। জাস্ট আমি একটু ওয়ার্ডপ্রেস এর কাজটা কিভাবে করো এটা আপনাদেরকে দেখাই দিই। এই জায়গাতে কোনো সমস্যা আছে? এই মেনুগুলোতে কোনো ঝামেলা আছে? না, আমার মনে হয় না প্র্যাকটিস করতে গেলে ঝামেলা হবে। কারণ আপনি যদি একটু সেন্স করেন কাজ, মানে কোনো ক্লিক করার আগে যদি একটু সেন্স করেন যে এই কাজটাতে কি করতেছে, বা মেনুটাতে আনলেন, আনার পরে একটু দেখলেন যে আসলে কি কি লেখা আছে, থিম লেখা আছে, প্যাটার্ন লেখা আছে, কাস্টম লেখা আছে, উইজেস লেখা আছে, মেনু লেখা আছে। তো আমি আপনারা কিন্তু উইজেস দেখাই নাই, কাস্টমাইজ দেখাই নাই, প্যাটার্নস দেখাই নাই, আমি আপনারা দেখাইছি কি এদিকে থিম দেখাইছি, মেনু দেখাইছি। তো আপনি থিম আর মেনু আপনি বুঝতেছেন যে থিম আর মেনু কি আছে, আপনার ব্রেন অটোমেটিক সেন্স করবে যে থিমের ভিতরে গেলে আমি ওয়েবসাইটের থিম পাবো, মেনুতে গেলে আমি হেডার মেনুতে হেড মেনুটা বানাইতে পারবো। ঠিক আছে? তো ওইরকম করে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি কিন্তু আপনার এদিকে মানে যেগুলো আমার এত বেশি দরকার নাই ওই জিনিসগুলো আমি দেখাইও না। ঠিক আছে? এগুলো দেখাবো না। কারণ এত ইম্পর্টেন্ট কোনো কিছু না এটা। জানি না দেখা ভালো, না জানলে কোনো সমস্যা নেই। এবার দেখেন কিছুক্ষণ আগে যে আমি এই পেজগুলো বানাইছিলাম তখন কি এরকম ফন্টের পেজ লেখা ছিল এদিকে? ফন্ট পেজ কিন্তু লেখা ছিল না। যখন আমি স্ট্যাটিক করছি ওই পেজটারে, হোম পেজটা আমি স্ট্যাটিক করছি না? ওই স্ট্যাটিক করার পরেই আমি এদিকে হোম পেজটা ফন্ট পেজ হয়ে গেছে। আমি যদি চাইতাম যে ওইটা অ্যাবাউট পেজ থাকতো তখন ফন্ট পেজটা এই জায়গাতে থাকতো। স্ট্যাটিক বুঝছেন? স্ট্যাটিক করলাম যে কোন জায়গায় করছি বলেন তো? ওই যে আমি ইয়ে সেটিংস থেকে রিডিং মোডে গিয়ে আমি ঠিক করলাম না যে লেটেস্ট পোস্ট, লেটেস্ট পোস্টের পরে দ্বিতীয় অপশনটা দিলাম না? ভুলে গেছেন? এই যে রিডিং মোড, এই যে স্ট্যাটিক করলাম না, স্ট্যাটিক পেজ আর স্ট্যাটিক পেজ, এটা প্রথমে কি ছিল? এটা ছিল না?
আরে সব ঘুমাইছে। এইটা ছিল না, পরে কিন্তু এটা করছি, করার পরে হোম পেজটা সিলেক্ট করছি হোম পেজ হিসেবে। তো ওই করার কারণে ওইদিকে সামনে ফন্টে আসছে, মানে ফন্ট পেজ হিসেবে হোম পেজটাকে কাউন্ট করতেছে। বেড়া বুঝতে পারছি? বুঝেন নাই? আচ্ছা, এটা বাসায় গিয়া ভিডিওটি দেখেন, দেখলে আবার বুঝবেন, সমস্যা নেই। এবার ধরেন আমি এডিট করব, আমি এই পেজটারে কি করব, এডিট করব। এদিকে একটা এডিট আছে, একটা কুইক এডিট আছে, দুটোই সেম কাজ, কোনো সমস্যা নাই। জাস্ট এটা দিয়ে আপনি আর মানে এটাতে যখন কাজ শেষ করবেন তখন আপনি কুইক এডিটে যাবেন। আমরা আগে এডিটের কাজ শেষ করি, হোম পেজটাতে আমরা দেখাই একটু। দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা কাজ করছি, যেদিকে আমরা পেজের নামটা লিখছি, তাই না? আমরা চাইলে দিক থেকে পেজের নামে এখনো চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা চেঞ্জ করতেছি না। এখন দেখেন আমরা কিছুক্ষণ আগে একটা ইলিমেন্টর আর ইলিমেন্টর প্রো প্লাগইন অ্যাক্টিভেট করছিলাম না? এখন উপরের দিকে দেখেন একটা বাটন আসছে যে এডিট উইথ এলিমেন্টর। আপনি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার নতুন আরেকটা সাইটে, এলিমেন্টরের সাইটে আপনার রিডাইরেক্ট করে দিবে। এখন দেখবেন পুরো ইন্টারফেসে চেঞ্জ হয়ে যাবে, দেন এলিমেন্টরে সে ঢুকতেছে। এই জায়গাতে বিষয়টা হচ্ছে কি, এদিকে তেমন কোনো কঠিন কোনো কাজ নেই। আপনি যেমন ভাবে ওয়েবসাইটে দেখতে যেতেছেন, আপনার ব্রেনে যেমন ভাবে ওয়েবসাইটটা আছে, এস সেম এস প্রসিডিওরে আপনি ওয়েবসাইটটা বানাইতে পারবেন। জাস্ট কি করতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ, আর কিছুই না। আরেকটু বেশি জিনিস জানতে হয়। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের মেইন ইন্টারফেস, আমার পুরো ওয়েবসাইটটা এই জায়গার ভিতরে বিল্ড করবো। এটা বুঝতে পারছি? আমার পুরো ওয়েবসাইট কিভাবে বিল্ড হবে, এই জায়গাতে বিল্ড হবে। মানে আপনি যা কিছু করবেন, আপনি চাইতেছেন যে এই জায়গাতে কোনো কিছু পাবলিশ হোক, কোনো কিছু দেখা যাক, আপনার সবকিছু এই জায়গা থেকে কাজ করতে হবে। এবার দেখেন এদিকে তো কোনো কিছু নাই, এদিকে পুরোপুরি সাদা না, কিন্তু দেখেন এদিকে একটা অপশন আছে যে ড্র্যাগ উইজার্ড হিয়ার। মানে উইজার্ড কোনটা গুলো, উইজার্ড হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে কি, এগুলোর বলা হয় কি, উইজার্ড। উইজার্ড গুলো টান দিবেন, টান দিয়ে এদিকে রাখবেন, কাজ শেষ। এদিক দিয়ে টান দিবেন, এটা টান, টান দিয়ে রাখবেন, কাজ শেষ, ঠিক আছে? ওই যে নিয়ে গেছে। আচ্ছা বাদ দেন, এটা বাদ দেন। এবার দেখেন এই জিনিসটা বোঝার আগে আমাদের একটু জিনিস বুঝতে হবে, কন্টেন্ট আর কন্টেইনার। কন্টেন্ট কি আর কন্টেইনার কি, এই বিষয়টা, এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন, আপনার এই রিলেটেড মানে সিএমএস রিলেটেড যত কিছু আছে আপনি সবকিছু নিজে নিজে ডিজাইন করতে পারবেন। কন্টেন্ট আর কন্টেইনার, এটা বুঝতে পারছেন? কন্টেন্ট তো আশা করি সবাই বুঝেন, কন্টেইনার জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করেন। আমি কই ক্লিক করছি এখন খেয়াল করছেন? যে প্লাস আইকনে ক্লিক করছি, প্লাস আইকনে ক্লিক করেন, এই যে ছবিগুলো দেখতেছেন না, এগুলোরে আমরা বলছি কন্টেইনার। এখন ধরেন আপনি চাইছেন একটা ২ সাইড বিশিষ্ট কিছু একটা ডিজাইন করার জন্য। মানে আমার এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, আমার এদিকে কয়টা পার্ট বলতে পারবেন? এই জায়গাতে কয়টা পার্ট আছে বলতে পারবেন? ১ টা পার্ট না ২ টা পার্ট না ৩ টা পার্ট? ২ টা? বলেন, আরে যেটা বলবেন কনফিডেন্স দিয়ে বলেন। ভুল হইলেও কনফিডেন্স এ কইবেন। মিথ্যা কথাও কনফিডেন্স এ কইতে হয়। নাইলে তো সব বুইঝা লাইবো মানুষ। না, আমি বলি। এই যে দেখেন এইটা হচ্ছে টেক্সটের পার্ট। দেখেন এই যে যদি আমি সিলেক্ট করি, এটা টেক্সটের পার্ট। ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ইমেজ পার্ট। এই দেখেন ইমেজটা কিন্তু আলাদা। দেখছেন? ইমেজটা কিন্তু আলাদা। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিছি। তাহলে এদিকে কয়টা পার্ট হলো? এই যে এটা হচ্ছে একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, আর এটা হচ্ছে আরেকটা কন্টেইনার। তাহলে কয়টা কন্টেইনার আছে? ২ টা কন্টেইনার। তাহলে আমি কয়টা কন্টেইনার নিবো এদিক থেকে? এই জায়গা থেকে কয়টা নিবো? ২ টা নিবো। তাহলে আমি কি করব? এটাতে ক্লিক করলাম। এদিকে ক্লিক করলে দেখবেন এই যে দেখেন এদিকে একটা কন্টেইনার খুললো, এদিকে একটা কন্টেইনার খুললো। দেখছেন? এবার আমি কি করব? আপনি সুন্দর করে এই যে 9 ডটটা আছে না? এই 9 ডটে ক্লিক করেন। 9 ডটে ক্লিক করার পরে আপনি দেখতেছেন যে আমার কন্টেইনারের হাতের বাম পাশে, আমরা সবসময় লেখাগুলো সবসময় হাতের বাম পাশে রাখি। কারণ আমরা যখন চোখে লেখা দেখি, আরবি লেখা বাদ, অন্য যদি কোনো লেখা দেখি সেক্ষেত্রে লেখাগুলো আমরা কোন দিক থেকে পড়ি? হাতের বাম দিক থেকে পড়ি। তো ইংলিশ রিলেটেড আমাদের যত ওয়েবসাইট আছে সবগুলো আমরা কোন দিক থেকে লিখবো? বাম দিকে রাখবো। আমরা যত ধরনের ডিজাইন করি, এর লোগোটা কোন দিকে রাখার দরকার হয়? বাম দিকে রাখতে হয়। কারণ মানুষের চোখটা সবসময় বাম দিকে বেশি পড়ে। মানে আমরা দেখতে দেখতে এমন অবস্থা হচ্ছে আমরা সবসময় বাম দিকে বেশি দেখি, ডান দিকে এত বেশি দেখি না। এটা বুঝতে পারছেন? তো আমরা এদিকে কি করতেছি, আমরা এদিকে মনে করেন যে আমরা এদিকে একটা টেক্সট লিখবো। এখন টেক্সট লিখতে হলে কি করতে হবে? টেক্সটের কয়েক ধরনের ফরম্যাট আছে। যেমন এই যে একটা হেডিং, এরপরে দেখেন টেক্সট এডিটর, দুইটা পার্ট আছে। এখন হেডিং কোন সময় নেবেন আর টেক্সট এডিটর কোন সময় নেবেন? টেক্সট এডিটর তখন নেবেন যখন আপনি অনেকগুলো লেখা লিখবেন, ওয়ান বাই ওয়ান অনেকগুলো লেখা লিখবেন। আর হেডিং কোন সময় নেবেন? যখন হেডলাইন টাইপ কোনো কিছু লিখবেন। আমার কথা বুঝতে পারছেন? তো আমরা এদিকে কি নিব?
টেক্সট এডিটর, কারণ আমরা টেক্সট লিখবো এদিকে, ঠিক আছে। And এটা কি করতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ বলতেছি না, এই যে উইজার্ডটা আমরা কি করব, এটা চলে আসছে এদিকে, ধরেন এটা ডিলিট করি, আরো কিছু কথা আছে। এই যে এটা এটা একটা উইজার্ড, ঠিক আছে, এইটা অনেকগুলো উইজার্ড আছে এদিকে, উইজার্ডের ভিতরে এটা একটা উইজার্ড, ঠিক আছে। এই উইজার্ডটা আমরা কি করবো, জাস্ট এটা টান দিব, টান দিয়ে আমরা যেই কন্টেনারে আনতে চাই এই কন্টেনারে এই না, এই যে গোলাপি কালারের দাগ আসছে না, এই দাগের উপরে রেখে দিই, শেষ কাহিনী। আমার এই যে পুরো বক্সটা আনছিলাম কিছুক্ষণ আগে, যে দুইটা বক্স আনছিলাম, এটার আমরা কি বলতেছি, কন্টেইনার, ঠিক আছে। এই কন্টেইনারের ভিতরে আমরা যখন উইজার্ড নিয়ে বসাইলাম, এই উইজার্ডটা আমরা বলবো কন্টেন্ট। একটা উইজার্ডের ভিতরে যে জিনিসটা লেখা থাকে ওটার বলা হয় কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্ট কোন জায়গায় থাকে, কন্টেইনারের ভিতরে, বিষয়টা ক্লিয়ার। আপনি যদি কন্টেইনারটা বুঝতে পারেন, কন্টেন্ট অটোমেটিক কাজ করতে পারবেন। আর ডিজাইন তো আপনার ব্রেইনে যেটা আছে ওইটাই আপনি করবেন। এবার দেখেন এদিকে কি আছে, এদিকে আপনার একটা ইমেল লেখার জায়গা আছে, তো আপনি কি করবেন, এদিক থেকেও লিখতে পারেন, চাইলে এদিকে এসে নিজে নিজেও লিখতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। ধরেন আমি আপনার যদি নাম লিখি, না আমার নাম না লিখি, কি আছে মার্কেটিং, এটা ওয়েবসাইটের নাম বলে লিখছিলাম, মার্কেটিং, মার্কেটিং গুরু, তাই না, মার্কেটিং গুরু, ধরেন এটা লিখলাম। এখন লেখার পরে আপনি দেখছেন যে এটার নিচে আরো কিছু লেখা থাকুক, আপাতত লিখতেছি না, আমি চাইতেছি যে একটার ভিতরে আপনার বাকিগুলো দেখাইতে। আচ্ছা, হেডিংটাও আপনারা দেখাই দিই এটার ভিতরে, এটা পড়তে লিখি। ধরেন আবার এই 9 ডটে ক্লিক করি, একটা তো কিন্তু আমি নিছি, একটা কিন্তু উইজার্ড আমি নিছি, হ্যাঁ, আরেকটা উইজার্ড আমি চাইতেছি হেডিংটা এটার উপরে থাকুক। তখন কি করবেন দেখেন, আমি এটার যদি উপরে রাখি তাহলে গোলাপি কালার সাইনটা কই যাচ্ছে, উপরের দিকে আসতেছে না। আবার যদি নিচের দিকে আনি তখন কিন্তু গোলাপি সাইনটা নিচের দিকে আসতেছে। যদি গোলাপিটা নিচের দিকে থাকে তার মানে হচ্ছে উইজার্ডের নিচে বসবে, আর যদি উপরের দিকে থাকে তাহলে মানে হচ্ছে উপরে বসবে। এইবার বসে দিলাম, বসলো, দেখলেন। এবার আপনি চাইছেন এটা এডিট করতে, তো এডিট করেন, এদিক থেকেও করতে পারেন, এদিক থেকেও করতে পারেন। ধরেন এই জায়গা থেকে একবার করে দেখাই, এটার নাম কি দিয়েছিলেন, মার্কেটিং গুরু, এটা আমি হেডিং এ দিলাম, ঠিক আছে। এরপর আপনি চাইছেন যে এই টেক্সট এডিটরের ভিতরে আপনি লিখতে সামথিং কিছু লিখবেন, ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। এই দুইটা জিনিস আমি লিখলাম। এখন লেখার পর আপনি চাইছেন এদিকে একটা ইমেজ থাকুক বা সামথিং যাই আপনি রাখতে চান, এদিকে আপনি যাই রাখতে চান ওই জিনিসটা আপনি রাখতে পারেন। ধরেন এই জায়গাতে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি চাচ্ছেন এদিকে ইমেজ রাখতে, তখন আপনি কি করবেন, এই ইমেজের যে বক্সটা আছে বা উইজার্ডটা আছে এটা আনবেন, আইনা জাস্ট এদিকে ছেড়ে দিবেন, কাজ শেষ, ঠিক আছে। এবার ধরেন আপনি এদিকে ইমেজ দিবেন, ইমেজটা কোন দিক থেকে দিবেন, এই জায়গাতে, এই জায়গাতে আপনি যখন এদিকে কোনো কিছু রাখবেন অটোমেটিক দিবেন, এই জায়গাতে কিছু একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাচ্ছে, জাস্ট এদিকে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার যে ইমেজটা আছে আপনি এই দিক থেকে ব্রাউজ করেন, আপনার পিসি থেকে ব্রাউজ করেন, ব্রাউজ করে আপনি যেদিকে পান ওই দিক থেকে এটা আইনা বহাই দেন। ধরেন এটা নাই, আর কি করব, এই জায়গাতে কিছু কথাবার্তা আছে, এই জায়গাতে কথাবার্তা কি আছে, অল্টার টেক্সট। আপনি দেখবেন যে যখন অন পেজ এসইও করতে যাবেন তখন বলবো যে অল্টার টেক্সট, ইমেজের অল্টার টেক্সট ঠিক করতে বলে। তো আমরা কি করি, আমরা সুন্দর করে শুরু থেকে আমাদের যখন ওয়েবসাইট বানাই, এসইও তে ঢোকার প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। আমি কোন ওয়েবসাইটের উপরে, মানে কি কিওয়ার্ডের উপরে ওয়েবসাইটটা বিল্ড করব। তো আমি যদি আমি আগে থেকে জানি আমার কিওয়ার্ডটা কি হবে, তখন আমরা কি করি, আমাদের ফেস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড যেটা, ওই ফোকাস কিওয়ার্ডটা আমরা এদিকে বসাই দিই। যদি আমার ডিজিটাল মার্কেটিং হয় আমি ডিজিটাল মার্কেটিং বসাই দিলাম, আমার নাম হলে আমি আমার নাম বসাই দিলাম, আমার এজেন্সির নাম হলে আমি এজেন্সির নাম, এই অল্টার টেক্সটটা বসাই দিলাম। এই অল্টার টেক্সটটা বসাই দিলে কি হবে, গুগল যখন এই জিনিসটার এই ছবিটার ক্রোল করবে তখন সে এই নামের উপরে ক্রোল করবে, ভিডিও বুঝতে পারছি। এখন আপনি যদি এই ছবিটার ভিতরে যে অল্টার টেক্সট আছে এদিকে যদি কোনো কিছু এডিট না করেন তখন আপনি কিসের উপর ক্রল করবে জানেন, এদিকে দেখেন হোয়াটসঅ্যাপ ইমেজ 2024-9-12 এট টাইম টিম অনেক কিছু আছে, এই নামের উপরে গুগল এটারে ক্রল করে সেভ করবে, বুঝতে পারছি বিষয়টা। কিন্তু আমি যদি অল্টার টেক্সট এদিকে সিলেক্ট করে দেই তখন আমি যেই নাম দিব ওই নামের উপরে গুগল এটারে ইন্ডেক্স করবে, বিষয়টা ক্লিয়ার। র্যাঙ্কিং করবে কি না করবে এটা পরের বিষয়, কিন্তু ইন্ডেক্স করবে এটা শিওর। আমার কথা বুঝতে পারছেন? তো সবসময় এই জিনিসটা দেখে নেবেন। ক্যাপশন ডেসক্রিপশন এত ইম্পর্টেন্ট কোনো কিছু না, এটা না দিলেও চলে। দিয়ে কি করবেন, সিলেক্ট দিলেন, এটা সিলেক্ট করা আছে, জাস্ট সিলেক্ট করেন, করলে দেখবেন যে এই জায়গাতে ইমেজটা চলে আসছে, বিষয়টা ক্লিয়ার।
এবার ধরেন আমি এদিকে আপনি চাইছেন এদিকে কোনো কিছু একটু কালার ফালার করবেন, তখন কি করবেন? তখন এদিকে ক্লিক করেন, এই সিক্স ডটে ক্লিক করেন, সিক্স ডটে ক্লিক করলে দেখবেন যে আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। কোথায় ক্লিক করছি দেখছেন? এই যে সিক্স ডট, এই এলিমেন্টের ভিতরে কাজ করতে গেলে সবসময় সিক্স ডট আর নাইন ডটের ভিতরে কাজ করতে হয়। এই যে সিক্স ডট, এই যে নাইন ডট। নাইন ডটে গেলে কি পাবেন? উইজার্ড গুলো পাবেন। আর সিক্স ডটে কি গেলে কি পাবেন? আপনার এই যে দুইটা কন্টেনার নিছেন, এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে বা এটার ভিতরে যে রিলেটেড কাজগুলো আছে ওই কাজগুলো আপনি করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? বুঝতেছেন আমার কথা? দেখেন তাহলে এদিকে কি আছে, আমি এদিকে ক্লিক করার পরে কি আসছে? কন্টেন্ট উইথ। কন্টেন্ট উইথটা কি মানে আমার কি আকারে থাকবে, এটা কি ফুল ফ্লেড ফ্লুড আরে ফুল উইথ থাকবে নাকি বক্স আকারে থাকবে? বক্স আকারে মানে হচ্ছে এরকম, দেখেন এটা কিন্তু পুরো একটা বক্সের ভিতরে আছে, স্কোয়ার শেপের ভিতরে আছে না? এটা যদি একটু করে দেন, এটা একদম দেখেন ওয়েবসাইট পুরো আপনার যে পিসি থাকবে ওই পিসির একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে নেবে। আপনার মনিটর যদি এত বড় হয়, আপনার পুরো মনিটর জুড়ে আপনার ছবিটাই থাকবে। বুঝতে পারছেন? আর স্কোয়ার যদি নেন তাহলে একটা স্ট্যান্ডার্ড সাইজে থাকবে। এখন এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। ধরেন এটা রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। কলাম গ্যাপ, কলাম গ্যাপ কোনটা? এই যে দেখেন আমার এই যে এদিকের যে গ্যাপ গুলো আছে, এই যে চারদিকের যে গ্যাপ গুলো আছে, এই চার দিকের গ্যাপ গুলার কথা বলতেছে। দেখছেন গ্যাপ গুলো যে বাড়তেছে, এদিকের গ্যাপ, এদিকের গ্যাপ, নিচের গ্যাপ, এই পাশের গ্যাপ গুলো যে বাড়তেছে। ওইটার দেখেন এই পাশের গ্যাপটা কিন্তু বাড়তেছে, ওইগুলো দেখতেছেন কিনা বুঝতেছি না, বাট এই সাইডের গ্যাপ গুলো কিন্তু বাড়ছে। খেয়াল করছেন? এবার যদি আমি এটা কমাই দিই, নো গ্যাপ যদি করি দেখবেন সমান হয়ে গেছে, একদম লেগে গেছে। দেখছেন নো গ্যাপ দেওয়াতে লেগে গেছে। এগুলো হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আপনার ডিজাইনটা কিভাবে সেট আপ করতেছেন, ওই সেট আপের উপর আপনার ডিজাইনটা করবেন। আর সবসময় ওয়ার্ডপ্রেস যদি কোনো সময় ওয়েবসাইট ডিজাইন করতে হয়, প্রথমে সুন্দর করে খাতার ভিতরে একটা স্কেচিং করবেন যে আমার ওয়েবসাইটটা কেমন হবে, কোন পেজটা কেমন হবে, ওই স্কেচিংটা আইনা জাস্ট এদিকে ইমপ্লিমেন্ট করে দেবেন। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে আমার কথায়? থাকলে বলে দিন। এবার ধরুন হাইট, হাইট জিনিসটা কি? আপনার হাইটটা কেমন হবে? আপনি যে কলাম ইয়ার নিয়েছেন, কন্টেনারটা দিয়েছেন, কন্টেনার হাইটটা কেমন হবে? ধরেন এতটুক দিলেন, এটা দেখতে খুবই বাজে লাগে। এরপর ধরেন এটা দিলেন, এটা আরো বাজে লাগবে। তো যেটা যেমন আছে ওইটার এমন ডিফল্ট রেখে দিন। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো বিষয়টা কি? এবার ধরেন হিডেন করে দিন। ওভারফ্লো বিষয়টা হচ্ছে যে আপনার এই দিকের কিছু মার্জিন থেকে যায়, ওই মার্জিন গুলো যাতে না দেখা যায়, এটা আসলে চোখে দেখা যায় না, ওটা না ডিফল্ট না ইয়েগুলো চলে। স্কেচ, স্কেচ সেকশন অন করেন, সেটা তো কোনো দরকার নেই। স্কেচ সেকশন অন করলে হচ্ছে যে আপনি যে স্কেচিং করছেন, আপনার যে ডিজাইনটা করছেন, এই ডিজাইনের কিছু স্কেচিং, এই যে দাগগুলো আছে, এই দাগগুলো দেখা যায়। কোনো দরকার আছে আমার এটি মানুষকে দেখানোর? কোনো দরকার নেই। এরপর হচ্ছে এইচটিএমএল কোড, আপনি যদি এইচটিএমএল কোনো ট্যাগ দিতে চান, হেডার কোড, বিভিন্ন ধরনের এইচটিএমএল সম্পর্কে কারো ধারণা আছে দিকে? এইচটিএমএল কোড সম্পর্কে ধারণা আছে কারোর? না থাকলে দরকার নেই এত কিছু করার, যতটুকু আছে এতটুকুই থাম। আলহামদুলিল্লাহ। এবার স্টাইলে আসেন। এদিকে সবসময় দেখবেন যে আপনি কোনো কাজ করতেছেন, ওই কোনো কাজ করতে গেলে আপনার তিনটা পার্ট খুলবে, একটা লেআউট পার্ট খুলবে, একটা স্টাইল পার্ট খুলবে, একটা অ্যাডভান্স পার্ট খুলবে। ঠিক আছে? আপনি যে কোনো উইজারে কাজ করতে চান এই তিনটা পার্ট খুলবে, মাস্ট খুলবে। বিষয়টা ক্লিয়ার? আমরা লেআউট পার্টে কি করি, আমার এই যে লেআউটটা আমি নিছি এই লেআউটের এডিট করি, স্টাইল পার্টে এসে আমরা কালার টালার এডিট করতে পারি, অ্যাডভান্স থেকে আর একটু অ্যাডভান্স কাজ করতে পারি। এবার আসেন দেখি ইয়াতে কি আছে, স্টাইলে কি আছে? স্টাইলে আছে হোভার, হোভার আর নর্মাল। হোভার জিনিসটা কি? আপনি মাউসটা নিয়ে রাখছেন কোন একটা কালার ওইদিকে সবুজ, ঠিক আছে, কোনো জাস্ট মাউসটা নিয়ে এদিকে আমি আনতেছি, কোনো মাউস কালার আসতেছে? আসতেছে না। এবার হোভারটা যদি আমি নেই, হোভারটা নেওয়ার পরে এদিকে দেখেন দুইটা কালার আসছে, একটা ক্লাসিক আছে আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট আছে। এখন আপনি ক্লাসিক নেবেন না গ্রেডিয়েন্ট নেবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। কারণ আমি গ্রেডিয়েন্ট নিলাম যেহেতু এদিকে কালো আছে আর নীলের একটা কম্বিনেশন আছে। আসেন দেখি কিছু করা যায় কিনা। ধরেন এটারে আমরা একটু ব্ল্যাক নিলাম, এরপরে এটা যেটা আছে, আপনি চাইলে এদিক থেকে আইড্রপার টুলটা নিতে পারেন বা কালার স্ট্যাম্পাল, কি স্টেপলার, কালার স্টেপলার যে জায়গাটা আছে এটা নিতে পারেন। এটা নিয়ে জাস্ট ক্লিক করলে ওইদিকে যে কালারটা আছে এগুলো সবগুলো কালার দেখাবে, যে কালারটা নিতে চান আপনি ওই কালারটা সুন্দর করে নিয়ে নেবেন। এটা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? তো এতে কি হলো, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে ফেললাম। কারণ আপনার মনে হচ্ছে যে কালারটা খুবই মারাত্মক, কারণ আপনার এই কালারটা কোন সময় দেখাবে, যখন আপনি এই যে মাউসটা আছে মাউসের এদিকে আনবেন তখন দেখাবে, মাউসটা যখন সরাই ফেলবেন তখন সাদা হয়ে যাবে। এটাকে কি বলতেছি আমরা? ওভার। এটা বুঝতে পারতেছেন? কোনো ডাউট আছে? মাথায় ঢুকতেছে সবার? না ঢুকলে আবার ভিডিও দেখবেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন এটা আমি হোভার করলাম, এবার আমি নর্মালে যদি যাই, নর্মালে গেলে কি হবে? ক্লাসিক আছে, গ্রেডিয়েন্ট আছে, ভিডিও আছে,
স্লাইড শো আছে, আপনি চাইলে এদিকে স্লাইড শো করে দেবেন, অনেকগুলো ইমেজ একসাথে বানাইতে পারেন। তো আমার দরকার নাই, আমি এদিকে ধরুন ক্লাসিকে গেলাম, ক্লাসিকে যাওয়ার পরে এদিক থেকে কালার নিলাম, কালার নেওয়ার পরে আপনার যে কালারটা পছন্দ আপনি ওই কালারটা নিয়ে নেন, আপনার যেই কালারটা ভালো লাগে, এদিকে কালো দিয়ে দিচ্ছি, আমার কোনোটাই ভালো লাগবে না, ধরেন অন্ধকার হয়ে গেছে। আচ্ছা জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি, আপনারা কালার টালার সিলেক্ট করে নিয়েন, এই ইমেজটা এদিকে দিয়ে দেওয়ার কারণে এটা একটু মাইন্ড করে গেছে। আচ্ছা আবার সিক্স ডটে ক্লিক করে সিক্স ডটটা আমি আপনাদেরকে বুঝাই দিই, হ্যাঁ সিক্স ডটে যদি আমি পুরোটা বুঝাই দিই, এরপরে যত সিক্স ডট আছে সব সেম। এবার দেখেন আমরা স্টাইলে ছিলাম, স্টাইলে থাকার পরে আপনি যদি চান যে এই জায়গাতে কোনো ইমেজ দিবেন, এই ইমেজটা আপনি জাস্ট এদিক থেকে দিবেন, যে প্রসিডিওরে আমি এই ইমেজটা আনছিলাম এস সেম এস প্রসিডিওরে আপনার ওই ইমেজটা আনতে হবে, জাস্ট আপলোডে ক্লিক করবেন, এই যে আপলোড ফাইলে ক্লিক করবেন, সেট সেট করে আপনার যে ফাইলটা আছে যে ছবিটা আনতে চান ওই ছবিটা আইনা এদিকে সিলেক্ট করে বসিয়ে দিবেন, কাহিনী শেষ। এরপর হচ্ছে স্ক্রল এফেক্ট, আমরা যদি স্ক্রল করি ওয়েবসাইটে স্ক্রল করি ওইটাতে কোনো ইফেক্ট দিতে চান কিনা, যদি ইফেক্ট দিতে চান অন যদি করেন দেখবেন যে অনেকগুলো ইফেক্ট এসে, যে আপনার ব্লার হবে, ট্রান্সপারেন্ট হবে, হরিজন্টাল স্ক্রল হবে, ভার্টিক্যাল স্ক্রল হবে, কেমনে আপনি স্ক্রল করাতে চান, যদি আপনি এটা চান স্পিড কমাইতে পারেন বাড়াইতে পারেন, অনেক ওয়েবসাইট দেখবেন যে হালকা একটু স্ক্রল দৌড়াই ওপর দিয়ে গেছে, তো আপনি এদিক থেকে এটা কন্ট্রোল করতে পারেন, স্পিডটা কন্ট্রোল করতে পারেন, স্ক্রিপ্ট সবসময় মিনিমালিস্টিক যে স্পিডটা থাকে ওই স্পিডটাই রাখবেন। হরিজন্টাল স্পিড কোনটা, ভার্টিক্যাল স্পিড একটা, হরিজন্টাল স্পিড একটা, ঠিক আছে। যদি আপনি ভার্টিক্যালি কোনো কিছু দেখা যাচ্ছেন তখন এটারে এমন দিলেন যে হালকা একটু আমি ক্রোলারটারে মাউসের ক্রোলারটারে একটু ঘুরাইলাম, দৌড়ে সব পার হয়ে গেল, তো এরকম করে তো আমার ক্লায়েন্ট কিছু দেখবে না, তো নর্মাল স্পিড রাখতে হবে। এরপর ট্রান্সপারেন্ট, আপনার ওয়েবসাইটটা কতটা ট্রান্সপারেন্ট থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ডের যে জিনিসপত্রগুলো সেটা কেমন দেখা যাবে না দেখা যাবে, ওই বিষয়গুলো আপনি দেখে এডিট করতে পারেন। এরপর যে স্কেলিং, স্কেলিং বিষয়টা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের স্পিড, আপনার এই যে উপরে পুরো লেন্থ, আপনার ওয়েবসাইট অনেক বড় কিন্তু করা যায় না, আপনাদের ক্লাসে বলছি কিনা কি জানেন, ওয়েবসাইটের কিন্তু লেন্থ একটা, মানে এসইও এর ক্ষেত্রে ওয়েবসাইটের লেন্থ খুবই মিনিমাল থাকতে হয়, আপনাদেরকে আমি বলছি এসইও ক্লাসের সময়, ওয়েবসাইটের যদি লেন্থ অনেক বড় হয়ে যায় ওটা এসইও করা যায় না, এসইও করছেন ঠিক আছে কিন্তু আলটিমেটলি ওটা র‍্যাঙ্ক করতে পারবে না, তো এটার একটা লেন্থ থাকে, ওই লেন্থের উপরে আপনার কাজ করতে হবে, আপনি অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছেন মানুষের বেশি দেখানোর জন্য লাভ নেই, মানুষের যতটুকু দরকার অতটুকু ইনফরমেশন দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে মোশন ইফেক্টস, সরি মাউস ইফেক্টস, মাউস ইফেক্টস যদি আসেন, আপনি মাউসের যদি মাউস ট্র্যাক যেটা আছে, মাউস ট্র্যাক যদি আপনি কোনো কিছু এডিট করতে চান, মানে স্পিডটা বাড়াইতে চান, আপনি এটা যদি বাড়াই দেন দেখবেন এদিকে আসলে আপনার এটা মাউসের স্পিড বেড়ে যাবে। অপোজিট ডিরেক্ট যেটা করতে চান ডিরেকশন, আপনি অপোজিট যদি করতে চান, ধরেন আপনি ডান দিকে দিলে বাম দিকে যাবে, বাম দিকে দিলে ডান দিকে যাবে, কিছু আছে না মানে অদ্ভুত কিছু ওয়েবসাইট কিন্তু এরকম আছে যে আপনি ডান দিকে মাউস নিয়েছেন এটা বাম দিকে যাচ্ছে, বাম দিকে নিয়েছেন এটা মাউস ডান দিকে যেতেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে গেমিং টাইপ ওয়েবসাইট যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে এইসব কাজ করে। তো এই জিনিসটা গেল। এরপরে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে যদি আমরা ক্লিক করি দেন ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপে গেলে আপনি দেখতে ইমেজ দিতে পারেন ব্যাকগ্রাউন্ডের ভিতরে, দেখেন কিছু ওয়েবসাইট আছে ওটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, ব্যাকগ্রাউন্ডের ছবির উপরে ওয়েবসাইটে যাইতেছে, কোনো সময় দেখছেন এরকম ওয়েবসাইট, ব্যাকগ্রাউন্ডে একটা স্টিল ইমেজ আছে, এই স্টিল ইমেজের উপরে পুরো ওয়েবসাইটের ইনফরমেশন গুলো যাইতেছে, ওই জিনিসটা আমরা করি কোন জায়গায়, এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে এসে একটা স্টিল ইমেজ বসাই দিয়ে পুরো ওয়েবসাইটের ভিতরে বসাই দিয়ে ওই পেজটার উপরে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে আমার পুরো যত ডিজাইন আমি করতেছি ওই ডিজাইন গুলো আসা শুরু করে। বিষয়টা ক্লিয়ার? ওকে। বর্ডার, বর্ডারের বিষয়টা কি, আপনার যে এই যে ইয়েটা আছে, আপনার যে কন্টেনারটা নিলেন এই কন্টেনারের আশেপাশে আপনি কেমন বর্ডার দিতে চাইতেছেন ওই বর্ডারটা দিয়ে জিজ্ঞেস করতেছে। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস বলতে বোঝাচ্ছে চারপাশের বর্ডারের থিকনেসটা কেমন হবে ওই জিনিসটা জানতে চাইতেছে। এবার একটা জিনিস দেখেন, ওয়ার্ডপ্রেসের বা এলিমেন্টরের এদিকে একটা লিংকের অপশন দেখতেছেন, দেখছেন এই লিংকের অপশনটা আসলে কি কাজ করে, যদি আমি ধরেন এদিকে বাড়াই, ধরেন আমি বর্ডারটা বাড়াইছি, দেখেন বর্ডারটা কিন্তু বাড়তেছে, হ্যাঁ ওই সাইডে বর্ডারটা বাড়তেছে, এই যে এদিকে বর্ডার বাইরে গেছে, এখন বর্ডারটা যে বাড়ছে এদিকে কিন্তু সব দিকে বাড়ছে না, টপে বাড়ছে, রাইটে বাড়ছে, বটমে বাড়ছে, লেফটে বাড়ছে, সব জায়গায় বাড়ছে না সমানভাবে। এখন আবার যদি আমি কমাই দিই এটা, যদি আমি এটা মাইনাসেও নিয়ে যাই, জিরো করে মাইনাসেও নিয়ে যাই, দেখবেন সব জায়গাতে সেম হচ্ছে, সব জায়গায় সেম হচ্ছে না। জিরো করলাম, জিরো করার পরে এই যে লিঙ্ক অপশনটা আছে এটা ডি লিঙ্ক করলাম, ডিলিং করার পরে এবার আমি দেখতেছি যে আমার টপে অনেক হাইট থাকুক বাট বটমে থাকবে না, টপ আমি বাড়াই দিলাম, আমি টপ বাড়াইলাম, আমার যে বটম আছে বটমে কিছু হবে না, আমার ধরেন লেফট লাইট বাড়াই দিতে হবে, ধরেন লেফট লাইট বাড়াই দিলাম, লেফটে বাড়াইলাম রাইটে বাড়াবো, আর টপ বাড়াই দিচ্ছি, আচ্ছা সমস্যা নেই। মানে এরিয়ার বিষয় হচ্ছে যদি লিঙ্ক করে রাখেন আপনার সবগুলা একসাথে বাড়বে, আর যদি লিঙ্ক না করে রাখেন কোনোটা আপনি চাইলে বাড়াইতে পারেন কোনোটা কমাইতে পারেন, হয়তো ডাইনে বামে বাড়াইতে পারেন কমাইতে পারেন, উপরে নিচে বাড়াইতে পারেন কমাইতে পারেন, বিষয়টা ক্লিয়ার। এই লিঙ্কের অপশনটা দেখবেন সব জায়গাতেই আছে। বক্স শ্যাডো,
বক্স শ্যাডো যদি আপনি যান এদিকে আপনার একটু শ্যাডো ট্যাডো আসবে, যদি হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো একটু এডিট করেন, আউটলাইন ইনলাইন এগুলা, এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোতে একটু শেড টেড পড়ে, এগুলো আসলে না করলেও চলে, এগুলো তো ইম্পর্টেন্ট কোনো কিছু না। এদিকে ট্রান্সপারেন্ট আছে, আপনি যদি কালার দেন এদিকে ধরেন ব্ল্যাক আছে, একটু ব্ল্যাকের কাছাকাছি নিয়ে যান, এটা দিলেন, ধরেন এটা দিয়ে রাখলেন, এটা আশেপাশে যে কালারটা আছে একটু হালকা একটু নীল নীল একটু ভাব দিবে, এতটুকু আর কোনো কিছু না। তারপরে শেপ ডিভাইডার, শেপ ডিভাইডার হচ্ছে যে আপনার এই যে শেপ দুইটা আছে এই শেপ দুইটার মাঝখানে কতটুকু ডিভাইড থাকবে, বটমে কতটুকু ডিভাইড থাকবে, ওই জিনিসটা এরা ইনসাইড করে। তো আপনি যদি এদিকে থেকে যে অপশনগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে দেখে দেখেন, এগুলো জাস্ট একটু শো করলে আপনি দেখতে পারবেন যে শেপ ডিভাইডারটা কিভাবে কাজ করতেছে। এদিকে আমি ধরেন কার্ভ দিয়েছি, এটা না দিয়ে এইটা দিলাম, এই যে দেখেন আমার এখানে ডিজাইনটা চেঞ্জ, আপনারা কি খেয়াল করতেছেন মনিটরের ভিতরে দেখতেছেন কিনা বুঝতেছি না, দেখার কথা। এই যে দেখেন একটা শেপ আসছে কিন্তু এদিকে, খেয়াল করছেন? আমি যদি আবার চেঞ্জ করে একটু খেয়াল করেন ওই জায়গাটার ভিতরে, ড্রপের ভিতরে যদি আমি খেয়াল করি দেন ড্রপের কি আসছে, ডেউ 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 আসছে, দেখছেন? দেখতেছেন আপনারা? দেখেন না? দেখেন ওয়েব দিছি, ওয়েব আসছে। এরকম করে করে আপনারা যদি চান যে আপনার ওয়েবসাইটটাতে এরকম থাকুক আপনারা চাইতে পারেন, এই যে ক্লাউড দিছি ক্লাউড আসছে, মানে আপনার ওয়েবসাইট যদি ফর্মাল হয় তাহলে তো আর এইসব জিনিস করবেন না, দুষ্টামি করবেন না, এরকম নরমালি রাখবেন। এবার টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি কি, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়। আপনার যে ফন্ট আছে, আপনার যে ওয়েবসাইটের ভিতরে ফন্ট আছে, ফন্ট সাইজ আছে, ওই জিনিসগুলো আপনি এদিক থেকে এডিট করতে পারেন। এই যেমন ধরেন সরি ফন্ট কালার গুলা, যেমন ধরেন এই যে হেডিং এর কালার কি হবে, তারপর হচ্ছে আপনার টেক্সটের কালার কি হবে, লিঙ্ক গুলার কালার কি হবে, আপনি যে হোভার করতেছেন লিঙ্ক গুলা, এই লিঙ্কের আপনার লিঙ্কের উপরে রাখলে দেখবে যে একটা কালার চেঞ্জ করে, তো ওই কালারটা কি হবে ওই জিনিসগুলো আপনার এদিকে হোভার করবে, হোভার কালারটা কি হবে এগুলো জাস্ট কালার ধরে ধরে আপনি চেঞ্জ করে দিবেন। তারপরে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন আপনি এটা টেক্সট গুলা কিভাবে অ্যালাইনমেন্ট করতে চান ওই টেক্সট গুলো আপনি এদিক থেকে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। টেক্সট অ্যালাইন যেহেতু এটা আমাদের বাম দিকে আছে ওয়েবসাইটের, এটা সবসময় বাম দিকেই থাকবে, বিষয়টা ক্লিয়ার? এবার যদি আমরা অ্যাডভান্স সেকশনে আসি, মার্জিন, দেখেন এদিকে কিন্তু লিঙ্কের অপশনটা আছে, দেখবেন সব জায়গাতে আপনি যত জায়গাতে যাবেন যদি দেখেন যে উপরে নিচে টপ রাইট লেফট বটম এরকম অপশন থাকে তখন দেখবেন যে এরকম লিঙ্কের অপশন আছে। তো আপনি যদি লিঙ্কের অপশন রাখেন, এদিকে যেহেতু দুইটা ডিসেবল করা আছে তখন আমি একটা যদি বাড়াই তখন দেখবেন যে আপনার দুই দিকেই বাড়তেছে ঠিক করে, দেখছেন আপনার মার্জিনটা যে বড় হইতেছে, খেয়াল করছেন? এবার যদি আমি এটা কমাই দিই দেখবেন যে আগের জায়গায় চলে যেতেছে, খেয়াল করছেন বিষয়গুলো? এবার দেখেন আপনার দিকে জেড ইনসাইড এগুলো জানার দরকার নাই, সিএসএস আইডি জানার দরকার নাই, সিএসএস ক্লাস জানার দরকার নাই, কোনো দরকার নেই এগুলো। এরপর হচ্ছে মোশন ইফেক্টস, এখন আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে ওয়েবসাইটে ঢুকলে ডাইন দিক থেকে বাম দিক থেকে উপর নিচ থেকে অনেক জায়গা থেকে জিনিসপত্র আইসা করে না, ওই জিনিসটি কিভাবে করে এই জিনিসগুলো এদিক থেকে করে। ধরেন এদিকে স্টিকি কি লেখা আছে, এদিকে স্ক্রলিং ইফেক্ট অন করেন, ওই যে কিছুক্ষণ আগে দেখা আসছে ওই জিনিসগুলো এদিকে আছে। এরপর ধরেন এদিক থেকে আমি গেলাম, যাওয়ার পরে এদিকে নাম দেওয়া আছে টপ, এটা কি হবে আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন এগুলো সব টপ থেকে নিচের দিকে নামবে, আপনি যদি চান যে এগুলারে আপনি বটমে করবেন তাহলে বটম থেকে উপরের দিকে যাবে, ভিডিও বুঝতে পারছেন? মানে এগুলো হচ্ছে সবগুলো ইফেক্ট, ধরেন টপ রাখলাম, এখন আমার বলছে এই যে স্টিকি ইফেক্টটা দিছি আমি এটা কি ডেস্কটপে রাখবো, ট্যাবে রাখবো নাকি মোবাইলে রাখবো, যদি কোনো জায়গাতে তিনো জায়গায় রাখতে চান তাহলে তিনোটা জায়গাতে রাখবেন, যদি কোনো জায়গাতে রাখতে না চান ওই জায়গা থেকে ওইটা জাস্ট ক্রস চিহ্ন দিয়ে বন্ধ করে দিবেন। বিষয় ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতেছেন কিনা আমার কথা? কিছু কর না যে। এরপর দেখেন ইনহ্যান্স অ্যানিমেশন, অ্যানিমেশন এই যে অ্যানিমেশন গুলো দিলাম আমি, এই অ্যানিমেশন গুলো আমার কোথায় কাজ করবে কিভাবে কাজ করবে, এবার ফেড ইন যদি দেন আপনি এদিকে যে ওয়েবসাইটের ভিতরে এরকম ফেড ইন করে আসবে, আপনি যদি ফেড রাইট দেন রাইট সাইড থেকে এটা আসবে, আপনি যদি এটারে অন্য কিছু দেন, যদি ধরেন ধরেন জুমিং এর ভিতরে যায় জুম দেন, এটা এইভাবে আসবে, যেটা বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে, বাউন্স দিলে এটা বাউন্স করবে, বুঝতেছেন বিষয়টি? না বুঝলে বললেন কিন্তু, ধরেন শেক, এটা ওয়েবসাইট শেক করবে, তো ওইরকম করে আপনার যেদিক থেকে ওয়েবসাইটটা আনা দরকার ওই জায়গা থেকে আপনি জিনিসটা নিয়ে আসবেন। এবার রেসপন্সিভ, এখন রেসপন্সিভ জিনিসটা কি, রেসপন্সিভ জিনিসটা একটু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বুঝতে হয়। আমার যে ওয়েবসাইটটা আমি ল্যাপটপে দেখতেছি এই ওয়েবসাইটটা আমি মোবাইলে কিন্তু সেম দেখি না, মানে আমি ল্যাপটপ ভিউ যেটা আমার মোবাইল ভিউ কি সেম হয়, আবার ট্যাব ভিউ কিন্তু সেম হয় না, আমার প্রতিটা জিনিসের জন্য প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা করে ডিজাইন করতে হয়, এস সেম এস আমি যখন কোড করি কাস্টম কোড করি ধরেন জাভা স্ক্রিপ্ট পাইথন
HTML বা CSS দিয়ে আমরা যখন কাজ করি তখন কিন্তু আমাদের আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা করে বা আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা করে ডিজাইন করতে হয়, বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন ওয়ার্ডপ্রেস ইউজ করি তখন কিন্তু আমাদের এই কাজটা করতে হয় না। কেন করতে হয় না? কারণ এদিকে রেসপন্সিভ আছে। রেসপন্সিভ এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা যত কিছু কাজ করি সবকিছুই আমার মোবাইল ভার্সনের জন্য রেসপন্সিভ হয়ে যায়। এমন না যে 100% রেসপন্সিভ হয়ে যায়। আপনার কিছু কিছু জিনিস আপনার মোবাইল ভার্সনে গিয়েও আপনার এটা ঠিক করতে হয়। ঠিক আছে? তো ওই বিষয়গুলোই এদিকে জিজ্ঞেস করতেছে। আপনার এই যে কাজগুলো করলেন এগুলা কি আপনার ট্যাবের ইয়ে হবে কিনা, পোর্ট্রেট হবে কিনা, মোবাইলে পোর্ট্রেট হবে কিনা। যদি অন থাকে তাহলে অন করবেন, যদি অফ রাখেন তাহলে অফ রাখবো, কোনো সমস্যা নেই। এবার ভিজিবিলিটি, আপনি যে এডিট গুলো করলেন, এদিকে যে অ্যাডভান্স এডিট গুলো করলেন, এই এডিট গুলো কি আপনার ডেস্কটপে হাইট থাকবে, ট্যাবে ট্যাবে হাইট থাকবে না মোবাইলে হাইট থাকবে? যদি কোনো জায়গাতে শো করতে চান তাহলে শো, এডিট গুলো তো শোতেই আছে। যদি হাইড করতে চান এগুলো জাস্ট অন করে দিবেন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, অ্যাট্রিবিউশন, কাস্টম এগুলো বোঝার দরকার নেই, এগুলো না বুঝলেও আপনারা বেস যেতে পারবেন। এদিকের এই তিনটা অপশন বুঝতে পারছেন? এই যে সিক্স ডটের তিনটা অপশন বুঝতে পারছেন? বুঝছেন কিনা? প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এই আপনার ওয়ার্ডপ্রেসের মেইন জিনিসটা হচ্ছে প্র্যাকটিস। ওয়ার্ডপ্রেস যদি মনে করেন যে আপনি, আমি আর আমার ক্লাস দেখছেন, আপনি গিয়া একটা ওয়েবসাইট দ্বারা করে ফেলবেন, এটা জীবনও সম্ভব না। বানাইতে পারবেন, এটা বানাইতে পারবেন না এমন না, বানাইতে পারবেন, কিন্তু কাহিনী হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস বানাইতে গেলে আপনার অন্তত ১ মাস ১.৫ মাস সময় দিতে হবে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসটা যদি সুন্দর করে আপনি শিখতে চান, প্রফেশনালি শিখতে চান, আরো বেশি সময় দিতে হবে। কারণ ওয়ার্ডপ্রেসে অনেক কিছু আছে। এবার ধরেন আমরা আবার 9 ডটে যাই। 9 ডটে গিয়ে আমরা জাস্ট একটু পরিচয় হয়ে নিই জিনিসগুলোর সাথে, কোনটা দিয়ে কি করে, হ্যাঁ? কারণ আমরা তো পুরো ওয়েবসাইট বিল্ড করা সম্ভব না। কারণ একটা জিনিসই দেখলাম, আমি 6 ডটে গিয়ে এতক্ষণ কথা কইতে কইতে এতগুলো টুলস আমি শেষ করতে পারিনি। ক্লাস শেষের দিকে চলে আসছে। এবার দেখেন আমরা এদিকে ইনার সেকশন, আপনি যদি কোনো চাইতেছেন যে একটা সেকশনের ভিতরে আরো কিছু সেকশন থাকুক, তখন আপনি কি ইউজ করবেন? ইনার সেকশন। হেডিংটা তো আমি দেখাই দিলাম। এরপর টেক্সট এডিটর, ইমেজ আমি দেখাই দিলাম। ভিডিওটা কি? ভিডিওটা জাস্ট এদিকে যদি আইনা রাখেন, এই যে এই জায়গাতে রাখেন, এদিকে আপনি ভিডিও দেখানোর মতো, ভিডিও আপলোড করার মতো জাস্ট আপনি ওয়েবসাইট লিংক দিতে পারেন, ইউটিউবের লিংক দিয়ে দিতে পারেন। যেমন এদিকে একটা নিয়ে নিছে অলরেডি, আপনি চাইলে এটা এডিট করে এদিকে জাস্ট আপনার যে লিংকটা আছে আপনি যে জায়গায় আপলোড করে রাখছেন, এটা হতে পারে গুগল ড্রাইভ, হতে পারে ইউটিউব, আপনি জাস্ট এদিক থেকে ইয়ে করে দিবেন যে কোন জায়গা থেকে আপনি ভিডিওটা আনতেছেন। যদি ইউটিউব থেকে আনেন তাহলে ইউটিউব সিলেক্ট করে রাখবেন, যদি অন্য কোনো জায়গা থেকে আনেন অন্য কোনো জায়গার নামটা সিলেক্ট করে দিবেন। বিষয়টা ক্লিয়ার? বুঝাইতে পারছি? লুপ, লুপ জিনিসটা কি? মানে একবারের পর একবার মানে কয়েকবার এই ভিডিও চলবে, একবার শেষ হচ্ছে আবার শুরু হবে, একবার শেষ হচ্ছে আরেকবার শুরু হবে, ওইরকম করে রাখবেন। আপনি যদি চান যে ভিডিওটা মিউট থাকুক তাহলে অন করে রাখবেন। প্লেয়ার কন্ট্রোল এটা আপনার আছেই। তারপর হচ্ছে মোড সেট ব্র্যান্ডিং, এইটা আপনি অন করে রাখতে পারেন। এগুলো আসলে এত ইম্পর্টেন্ট কোনো কিছু না। আপনি যদি চান যে এগুলো করতে আপনি করতে পারেন, আর যদি চান যে না আমি জাস্ট ভিডিওটা আপলোড করে ফালায় রেখে দেবো, আপনি ভিডিও আপলোড করে ফালায় রেখে দেন, কোনো সমস্যা নেই। এটা নিজের মতো করে চলতে থাকে। এরপর যদি আবার আসেন এই 9 ডটে, অ্যাডভান্স এর জিনিসগুলো দেখাচ্ছি না, সেটিংস এর জিনিসগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো কিছুক্ষণ আগে যা দেখায় আসছি ওই জিনিসগুলো এদিকে আবার আছে। ঠিক আছে? এই কারণে ওই জায়গাতে একটু বেশি সময় দিছি। এবার আবার যদি 9 ডটে আসেন, 9 ডটে আসলে দেখবেন যে এদিকে কি আছে? বাটন। বাটনটা একটু করে দেখাই। এই ধরেন এই জায়গায় আপনি একটা বাটন রাখতে চাইতেছেন, এটা নিচের জায়গায় একটা বাটন রাখতে চাইতেছেন, তখন এদিকে দেখেন ক্লিক হিয়ার একটা অপশন আসছে। এখন এই জায়গাতে ক্লিক হিয়ার না রেখে আপনি চাইতেছেন যে হায়ার মি, আপনি যে নামটা দিতে চান ওই জিনিসটাই আপনি এদিকে লিখতে পারবেন। এদিকে হায়ার মি দেওয়ার পরে আপনি এদিকে কোন লিঙ্কটা দিবেন, যে এদিকে ক্লিক করলে, এই বাটনটা ক্লিক করলে আপনারা কই নেবেন? ধরেন আপনি চাইতেছেন যে এদিকে ক্লিক করলে আপনারা ফেসবুকে নেয়, আপনি ফেসবুকের ইউজার নেমটা বসাই দিবেন, মানে ইউআরএল টা বসাই দিবেন। আপনি চাইতেছেন যে অন্য আপনার ওয়েবসাইটের অন্য একটা পেজে নেক, আপনি কি করবেন? ওই ওয়েবসাইটের পেজের নামটা বসাই দিবেন, ইউআরএল টা বসাই দিবেন। বিষয় বুঝতে পারছি? যদি না বুঝেন এদিকে দেখেন। যেমন ধরেন আপনি যদি এদিকে হায়ার মিতে ক্লিক করেন, হায়ার মিতে ক্লিক করলে কি হইতেছে? হায়ার মিতে ক্লিক করলাম, করার পরে আমারে কই নিতেছে? আমার এই ওয়েবসাইটের ভিতরে কোন একটা পেজে নিয়ে যাবে, যেমন কন্টাক্ট পেজে নিয়ে আসছে। ঠিক আছে? এরপরে নিচে যায় যদি দেখেন, এদিকে যে ডিজিটাল এজেন্সি লেখা আছে, ওয়েস্টার্ন মাশরুম কার্নেল লেখা আছে, এদিকেও কিন্তু আমার হাইপার লিঙ্ক করা আছে। এদিকে যদি ক্লিক করি আমার কোথাও না কোথাও নিয়ে যাবে। এদিকে নিয়ে গেলে কই নিয়ে যাবে? আউটবাউন্ড হইয়া ফেসবুকে নিয়ে যাবে। কারণ আমার এদিকে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আর এদিকে হচ্ছে আমার এটাও ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। এটা বুঝতে পারছি? দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক আছে, আর এটা হচ্ছে আমার আউটসাইড লিঙ্ক আছে। আপনি আউটসাইড লিঙ্কও দিতে পারেন, ইনসাইড লিঙ্কও দিতে পারেন। কারণ ডিপেন্ড করবে আপনার এই বাটনটা দিয়ে আপনি কি উদ্দেশ্যে আপনি বাটনটা ইউজ করতেছেন। উদ্দেশ্য যেটা ওই উদ্দেশ্য অনুযায়ী আপনি লিঙ্ক দিয়ে দিবেন। বিষয়টা ক্লিয়ার? এবার যদি আপনি এদিকে একটু আইকন দিচ্ছেন, আপনি যদি আইকন দিতে চান তাহলে আপলোড করে আইকন দিতে পারেন, আর আইকন যদি না দিতে চান এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে আইকন লাইব্রেরিতে যদি দেখতে চান যে আপনার এদিকে
আপনার এই রিলেটেড কোনো আইকন যদি থাকে তাহলে আপনি ওই দিক থেকে আইকনটা নিয়ে বসে দিতে পারেন, বসে দিলে এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার সেটিংসে যদি আসেন, সেটিংসে ওই সেম জিনিসগুলো, সরি স্টাইলে যদি আসেন সেম জিনিসগুলো জাস্ট একটু কইরা দেখবেন যে টাইপোগ্রাফিটা কিভাবে কাজ করে। টাইপোগ্রাফির প্যান যদি ওপেন করেন, এদিকে আপনার ফ্যামিলি ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি দেখবেন অনেকগুলো ফ্যামিলি আছে এদিকে। আপনি যে ফন্টটা চাইতেছেন ওই ফন্টটা আমি এদিক থেকে জাস্ট পিক আপ করে নিয়ে নিবেন। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে আপনি এদিক থেকে যে ওয়েট কত হবে, ট্রান্সফরমেশন কত হবে, স্টাইলটা কি থাকবে, সাইজ কত থাকবে, ওয়েট কত থাকবে, এই জিনিসগুলো এদিক থেকে দিবেন। এরপরে ধরেন আপনার অ্যাডভান্সে গেলে আপনি দেখতে পাচ্ছেন মার্জিনটা কেমন হয়, প্যাডিংটা কেমন হয়। প্যাডিংটা একটু দেখাই দিই, প্যাডিং জিনিসটা কি, এদিক থেকে যদি আপনি বাড়ান, দেখেন এই জিনিসটা লম্বা হবে। এই যে দেখেন নিচের দিকে নামতেছে, দেখছেন এই জিনিসটা লম্বা হয়ে যাচ্ছে, দেখছেন এই যে চারপাশ থেকে এটা জিনিসটা একটু মোটা হয়ে গেছে। প্যাডিং, প্যাডিংটা হচ্ছে আপনার যদি মনে হয় যে এই জিনিসটা একটু সাইড করা দরকার বা একটু এটার সরাই ফেলা দরকার, ওই ক্ষেত্রে আপনি প্যাডিংটা ইউজ করবেন। আর আদারওয়াইজ দরকার নাই, যেহেতু আমরা একদম এটারে একদম ওয়েবসাইটের একদম এই যে এজটা আছে এই এজের সাথে মিলাই দিছি, আমার এই ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু আপনি যদি অন্যভাবে থাকতো যে এই জায়গাতে একটু গ্যাপ আছে, আপনার টেক্সটটা দেখা যায় তো একটু ভিতরের ওই জায়গা ভিতরের দিকে আছে, এই জিনিসটা একটু ভিতরের দিকে আছে, মানে একটা হচ্ছে বাইরে আর একটা হচ্ছে ভিতরে, অ্যালাইনমেন্ট ঠিক নাই। ওই অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আপনার এই প্যাডিংটা ইউজ করা হয়, যে এই ডাইন সাইডে বাড়াই দিই, বাম সাইডে কমাই দিই, উপরে বাড়াই দিই, নিচে কমাই দিই, ওই ক্ষেত্রে আমরা প্যাডিংটা ইউজ করি। ভিডিওটা ক্লিয়ার? আর মোশন ইফেক্টে আমরা কিছুক্ষণ আগে যে জিনিসগুলো দেখে আসছি সেম জিনিস। আপনি যদি রাইট অ্যালাইন দেন তাহলে রাইট সাইড থেকে এটা ঢুকবে, মানে ওয়েবসাইটে যখন লোড হবে হায়ার মিটার রাইট সাইড থেকে আসবে, বাম সাইড থেকে আসবে, উপরে থেকে নিচের থেকে ফেড হয়ে আসতে পারে। এটা আপনার ইচ্ছা, যেমন ইচ্ছে আপনি দেন আপনি। এরপর হচ্ছে যে আপনার বাটন দেখাইলাম, ডিভাইডার। আপনি চাইছেন যে আপনার একটা সেকশনের থেকে আরেকটা সেকশন একটু ডিভাইড থাকুক, তখন আপনি কি করবেন, ধরেন আমি একটু যদি নিচের দিকে আসি, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পরে ধরেন মনে করেন আমি একটা সেকশন নিলাম, এদিক থেকে এই একটা সেকশন নিলাম, এই একটা সেকশন খুললো, খোলার পরে আমি চাইতেছি যে এই দুইটা সেকশনের মাঝখানে একটু ডিভাইড থাকুক, মানে একটা গ্যাপ থাকুক, তখন আমি কি করবো, এই ডিভাইডারটা আনবো, আইনা জাস্ট এই জায়গাতে বসাই দিব। বা আপনি চাইলে এই জায়গাতেও বসাইতে পারেন, দুইটা দুইটা জিনিসের মাঝখানে একটা ডিভাইডার বসাই দিতে পারেন। এই ডিভাইডার বসাই দিলেন, একটা লাইন বসাই দিলেন, দেখছেন একটা লাইন বসতেছে এদিকে, এই লাইনটার আমরা বলছি ডিভাইডার। এখন আপনি চাইলে এই ডিভাইডারের একটু যে হাইটটা আছে এটার একটু ছোট করতে পারেন, বড় করতে পারেন, যেটা ইচ্ছে এটা করতে পারেন, এটা হচ্ছে আপনার উপর। এটা কি সলিড কালার রাখবেন নাকি অন্য কিছু করবেন, নাকি আপনার যেমনি ইচ্ছা আপনি এটা এমনি রাখেন। এটা বুঝাইতে পারছি? এই বিষয়গুলো জাস্ট একটু দেখবেন যে প্রতিটা পার্ট নিবেন, পার্ট ধরে ধরে জাস্ট দেখবেন। এরপর সেপারেটর, ডিভাইডার একটা, সেপারেটর একটা, এই দেখেন এখন আমারে কি করেছে, একটা বড় একটা গ্যাপ দিয়ে দিছে। ডিভাইডার দিয়ে আমার একটা কালো লাইন দিছে, আর সেপারেটর যখন দিয়েছি তখন হচ্ছে একটা গ্যাপ করে দিয়েছে। এবার যদি আমি এটা একটু কমাই দিই, দেখবেন লাইন যে সেপারেটরটা আছে এটা কমে গেছে। এটা আমরা কোন জায়গায় ইউজ করি, বিভিন্ন জায়গায়। যেমন ধরেন আপনি দুইটা কন্টেনারের মাঝখানে একটু গ্যাপ দিতে চাইতেছেন, উপরে একটা কন্টেনার নিচে একটা কন্টেনার, তখন আপনি একটু গ্যাপ দিতে চাইছেন, তখন আপনি সেপারেটর ইউজ করে দিবেন, বা আপনি একটা লাইন গ্যাপ ইউজ করে দিবেন। এটা বুঝতে পারছি? মানে আপনার স্পেস যদি মনে হয় যে দুইটা জিনিসের মাঝখানে একটু স্পেস দেওয়া দরকার, তখন আপনি এই জিনিসটা ইউজ করবেন। তারপর যে গুগল ম্যাপ, আপনি যদি চান যে গুগল ম্যাপটা অ্যাড করতে, তখন আপনি এদিকে জাস্ট যে জায়গায় ফালাইতে চান ওই জায়গাতে গুগল ম্যাপটা আনবেন, আইনা আপনার যে লোকেশনটা আছে ওটা গুগল ম্যাপ থেকে নিবেন, আইনা বসাই দিবেন। এটা ক্লিয়ার? বুঝতে পারছেন? এদিকে তেমন কোনো কিছু দেখানোর নাই। এরপরে হচ্ছে কি আছে, আইকনস। আইকন কি, আমাদের সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলো আছে ওই আইকন গুলারই এদিকে বুঝাইতেছে। যেমন ধরেন আপনি এদিক থেকে চাইলে এই যে আপলোড সিএসবি, মানে আপনার যে সিএসবি ফাইল করে আপনি আপনার আইকন গুলারে বসাইতে পারেন। এমন যে না যে আপনার আইকন সিএসবি ফাইল করে বসাইতে হবে, আপনি এমনি নরমাল ইমেজও দিতে পারেন। আর যদি মনে করেন যে আপনি দিতে চাইতেছেন না, অলরেডি তাদের কাছে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে যদি যান, ওইদিকে যায় যদি আপনি সার্চ করেন আপনার যেটা দরকার, আপনি ওইটাই সার্চ করে আপনি বাইর করতে পারবেন। ধরুন ফেসবুক থেকে সার্চ করছি, ফেসবুকের যে আইকন গুলো আছে ফেসবুকের আইকন গুলো চলে আসছে। এটা বুঝাতে পারছি? ধরেন ইনসাইডে দিলাম, ইনসার্টে দিলে এদিকে আমার ফেসবুকের আইকনটা চলে আসবে। ওটা সিলেক্টই করি না কেমনে আসবে। ধরেন এটা নিব, ইনসার্ট, এই যে ফেসবুক এটা চলে আসলো, ঠিক আছে। এবার ভিউ কি হবে, ভিউ যেমনি দিবেন এটা এমনি হবে, কোনো সমস্যা নেই। সার্কেল দিছে, এটা স্কোয়ার রাউন্ড করতে চাইলে রাউন্ড করতে পারেন, এটা স্কোয়ার করতে চাইলে স্কোয়ার করতে পারেন। এ আচ্ছা আপনার উপরে ডিপেন্ড করবে। এবার আপনি যে এই যে ইয়েটা দিলেন, যে আইকনটা দিলেন, আইকনটাতে ক্লিক করলে কোন লিঙ্কে নিবে,
যেহেতু ফেসবুকের লিঙ্ক দিচ্ছে অবশ্যই ফেসবুকে নিবে, তো ওই লিঙ্ক যেটা আছে ওই লিঙ্কটা জাস্ট বসাই দিবেন, এরপর স্টাইল সেকশনে যাবেন, স্টাইল সেকশনে যা যা কাজ করার আছে ওইগুলো করতে পারেন, হোভার টোভার করতে পারেন, যে মাউস আনলে একটু হোভার হবে এতটুকু করতে পারেন, অ্যাডভান্সে গিয়ে যদি কোনো কিছু করার থাকে অ্যাডভান্সের কাজগুলো করবেন। এরপরে কি আছে, এরপরে লুপ গ্রেড একটার পর একটা ছবি আসতে থাকবে এরকম যদি কিছু করতে চান, পোস্ট একটা মানে নিচ থেকে উপরের দিকে পোস্ট যাবে, পোর্টফোলিও টাইপ কোনো কিছু করতে চাইলে পোর্টফোলিও করতে পারেন, যদি ফর্ম ফিল আপ করাতে চান তাহলে ফর্ম নিয়ে নেবেন, যদি গ্যালারি দেখাতে চান তাহলে গ্যালারি নেবেন, যদি আপনি চান যে আমার ওয়েবসাইটের ভিতরে কেউ লগ ইন করুক তখন লগ ইনের একটা সেকশন নিয়ে নেবেন, যদি স্লাইড দেখাতে চান তাহলে স্লাইড নিয়ে নেবেন, নেভিগেশন মেনু যদি করতে চান এটা লাগে না, যদি তারপরে করতে চান তাহলে নেভিগেশন মেনু দিবেন, যদি আপনার কোনো ধরনের প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে প্রাইস লিস্ট নেবেন, এরকম করে করে আপনার যা যা দরকার ওই জিনিসটা নেবেন। এই যে কল টু অ্যাকশন দিয়ে দেখতেছেন, কল টু অ্যাকশন আর বাটন দুইটা সেম কাজই করে, ঠিক আছে। এবার ফেসবুক এমবেডেড, আপনার যদি কোনো ফেসবুকের পোস্ট আপনি দেখতেছেন যে এই ওয়েবসাইটের ভিতরে থাকুক তখন ফেসবুক এমবেডেড নেবেন, ওই ফেসবুকের ভিতরে যে পোস্ট আছে ওই পোস্টের নাম এমবেডেড করা যায়, ওইটা জাস্ট এদিকে না বসাই দিতে হয়। ওই জিনিসগুলো কইরা কইরা দেখাইলে বুঝতে পারতেন, কিন্তু কাহিনী হচ্ছে এগুলা করার মতো সময় নেই। বুঝতে পারছেন বিষয়টা? এতটুক যতটুক দেখাইছি এতটুক বুঝছেন কিনা? বুঝছেন? যদি কোনো সমস্যা হয় আপনারা তো ভাই সে জায়গায় অবশ্যই কাজ করবেন নাকি? যদি কাজ করতে গিয়ে কোনো ধরনের অসুবিধা হয় তখন আপনি আমারে বললেন যে এই জায়গায় সমস্যা হইতেছে, এই জায়গাটা আমি বুঝিনি। এটা যে আপনারা একদম শিখতেই হবে আমার কোনো কথা নেই। এটা জাস্ট আপনারা দেখতে চাইছেন এই কারণে আমি একটা জিনিস জাস্ট একটু দেখাই দিলাম। নাহলে আমি আজকে এসইও দেখাইতাম। ঠিক আছে? তো আপনারা যেহেতু করতে চাইছেন বা দেখতে চাইছেন আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করেন যেভাবে কিভাবে করে না করে ওই জিনিসটা একটু দেখেন। দেখা জানায়েন যদি কোনো সমস্যা হয়, যদি সমস্যা না থাকে তাহলে কোনো কথা নেই। ঠিক আছে? এবার বলেন কোন জায়গাতে কোনো কিছু জানার আছে কিনা? আচ্ছা, এবার দেখেন, ধরেন আপনি পুরো একটা ওয়েবসাইট বিল্ড করছেন, ঠিক আছে? আপনারা একটা কাজ করেন, আপনারা এই আমার ওয়েবসাইটটা অনেক বানানো সহজ, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা বানায় রাখছি এটা বানানো একদম সহজ। এদিকে দেখেন আমি কি করছি, দুইটা কন্টেনার নিছি, মানে একটা দুই পার্টের একটা কন্টেনার নিছি, এক জায়গাতে ইমেজ রাখছি, দুইটাতে দুই কন্টেনার দুইটা ইমেজ রাখছি, ঠিক আছে? রাখার পরে উপরে একটা কি দিছি, হেডিং দিছি, দুইটা হেডিং দিছি, এটার উপরে আবার একটা হেডিং দিছি, এটা আলাদা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা আলাদা পার্ট, ঠিক আছে? দুটো আলাদা আলাদা পার্ট। এরপরে কি করছি, এদিকে একটা টেক্সট এডিটর নিছি, টেক্সট এডিটর নিয়ে টেক্সটটা লিখে দিছি, এদিকে টেক্সট এডিটর নিয়ে টেক্সটটা লিখে দিছি। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? এরপর আবার একটা নিছি, আবার এক কলাম বিশিষ্ট একটা নিছি, একটা কন্টেনার নিছি, নিয়ে এটাতে একটা হেডিং দিছি, দেওয়ার পরে নিচে ছোট একটা টেক্সট এডিটর দিছি, টেক্সট এডিটর দিয়ে লিখে দিছি। এরপর এই যে জিনিসটা করছি, এই জিনিসটা কি, এটা হচ্ছে প্রোগ্রেস বার। এটা আপনি কোথায় পাবেন? এদিকে যদি সার্চ করেন প্রোগ্রেস, প্রোগ্রেস এই যে দেখেন প্রোগ্রেস বার আছে দেখছেন? এই যে প্রোগ্রেস বারটা যদি এদিকে না রাখেন, দেখছেন আমার যে ভিউটা এদিকে দেখাচ্ছে এই ভিউটা এদিকে দেখাচ্ছে। এবার আপনি দেখছেন এটা 50% থেকে আপনি এটা 80%, জাস্ট এদিকে 80 লেখেন, আর 80% পর্যন্ত যাবে, ঠিক আছে? আর ধরেন মাই স্কিলের জায়গাতে লিখতে পারেন যে ধরেন কি হতে পারে, ধরেন ফেসবুক মার্কেটিং, FACEBOOK, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড। এখন ফেসবুক অ্যাড এর ভিতরে ওয়েব ডিজাইন হয়ে রয়েছে, এটারে আমরা কি করব, জাস্ট এটা সিলেক্ট করব, কন্ট্রোল কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখেন ফেসবুক চলে আসছে, ঠিক আছে? তো এরকম আপনি যদি এদিকে নাম দেন তাহলে আবার এদিকে নাম দেওয়ার দরকার নেই, আপনি যে কোনো এক জায়গায় নাম দিবেন। এরপর দেখেন এদিকে কি আছে, আমার কোথায় ছিল এটা, এই যে আমি সুন্দর করে আমি যে যে জিনিসগুলো পারি ওই জিনিসগুলো সম্পর্কে এদিকে আমি জাস্ট একটা ডেমো দিয়ে রাখছি। এরপর আমি কি করছি, ক্লায়েন্ট অফ আমারগুলা দিয়ে রাখছি। এবার ড্রিভেন টেকনোলজি অ্যান্ড এই দিকে কি করছি, এটা একটা হেডিং নিছি, হেডিং নেওয়ার পরে একটা টেক্সট এডিটর নিছি, টেক্সট এডিটর নেওয়ার পরে একটা স্লাইড নিছি, কিছুক্ষণ আগে দেখছেন না স্লাইড শো, ওই স্লাইড শো গুলো দিছি এদিকে, স্লাইড শো গুলো দিয়ে জাস্ট ইমেজ গুলো অ্যাড করে দিছি, অ্যাড করে দিয়ে কাজ শেষ। এরপরে আপনি যদি অন্য পেজে যান, অন্য পেজেও সেম জিনিস, কোনো অন্য কোন তেমন কোনো ইয়া নাই, যেমন সার্ভিস পেজ, সার্ভিস পেজে কি আছে, এদিকেও সেম জিনিস, একটা কন্টেনার নিছি, কন্টেনার নিয়ে হেডিং নিছি, হেডিং নিয়ে লিখি মাই সার্ভিস। এরপর দুইটা দুই বিশিষ্ট একটা কন্টেনার নিছি, এক সাইডে ইমেজ রাখছি, এক সাইডে কন্টেন্ট লিখছি। আবার এদিকে একই জিনিস করছি, জাস্ট ইমেজটারে এদিকে রাখছি, কন্টেন্টটারে এদিকে দিছি, আবারও সেম জিনিস করছি, ইমেজটারে এদিকে রাখছি, কন্টেন্টটারে এদিকে দিছি, হুবহু সেম জিনিস, বাস জাস্ট কপি পেস্ট। এখন ধরেন আপনি একটা কন্টেনার বানাইছেন, আপনি কি বারবার কন্টেনার নিবেন, ধরেন এই কন্টেনারটাই আপনি নিছেন, এখন এটা কি বারবার কপি করার দরকার আছে? এটা রাইট ক্লিক করবেন, এদিক থেকে রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট করে মারা দিবেন, নিচের দিকে আবার সেম জিনিসটা হয়ে যাবে, জাস্ট কন্টেন্টটা যেটা আছে কন্টেনারের ডিজাইনটা কপি হয়ে যাবে, জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করে দিবেন। এটা বুঝাইতে পারছি?
দেখেন ডাবল হয়ে গেছে, ওইদিকে যা ছিল এদিকেও তাই আছে। এবার আরেকটু যদি দেখেন এদিকে ফুটারের যে পার্টটা আছে, ফুটার পার্ট আপনি চাইলে নিজে নিজে ওই দিক থেকে একটা বানিয়ে নিতে পারেন। আমি দেখেন এদিকে ফুটার পার্টটা বানাইছি, কিভাবে করছি, এদিকে কয়টা পার্টস আছে একটু দেখেন তো খেয়াল করে। এই যে এটা একটা পার্ট, এটা পুরোর একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট। তো এখন কি করবেন, চারটা পার্ট নিয়ে নেবেন, চারটা কন্টেনার নেবেন, চার বিশিষ্ট একটা কন্টেনার নেবেন, চার পার্ট বিশিষ্ট নিয়ে জাস্ট আপনার যে লোগোটা আছে লোগোটা বসাবেন, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো বসাবেন, ওই যে জাস্ট আইকন গুলো আনবেন, সোশ্যাল মিডিয়া আইকন গুলো আনবেন, আইনটা দিকে ড্রপ ড্র্যাগ ড্রপ করবেন, বসে যাবে। এরপর আরেকটা পার্ট নেবেন, এটাতে আমি নিয়েছি কি মাই কোম্পানিস লিখে সার্চ করে মানে একটা টাইটেল দিয়েছি হেডিং পার্ট, হেডিং পার্ট দেওয়ার পরে এগুলো নিয়েছি, লেখাগুলো লিখছি, লেখার পরে হাইপার লিঙ্ক করে দিয়েছি, ঠিক আছে, টেক্সট গুলোতে হাইপার লিঙ্ক করে দিয়েছি। এরপর ৩ নাম্বার যে কন্টেনারটা আছে ওই কন্টেনারের ভিতরে মাই সার্ভিসেস দিয়ে আমার সার্ভিস গুলো লিখছি। এরপর হচ্ছে ৪ নাম্বার যে বাইক ইয়েটা আছে আমার কন্টেনারটা আছে ওইটার ভিতরে আমি আমার যে নিউজ লেটারটা আছে ওই নিউজ লেটার নেওয়ার জন্য জাস্ট ইমেলটা এদিকে দেওয়ার জন্য একটা ইমেল বক্স নিছি, ঠিক আছে। তো এরকম করে নিলে জাস্ট সাবস্ক্রাইবার একটা বক্স লিখে সার্চ করবেন, সাবস্ক্রাইবার বক্স নিলে আপনি জাস্ট সাবস্ক্রাইবার বক্স এরকম পাবেন, এটা জাস্ট বসে দিতে পারবেন। ভিডিও বুঝতে পারছি। তো এদিকে মেইন খেলাটা আসলে কি, মেইন খেলাটা হচ্ছে কন্টেনারের খেলা। কন্টেনারটা যদি আপনি বুঝতে পারেন যে কোন জায়গায় কয়টা কন্টেনার বসাবেন, ডিজাইনটা যদি আপনার মাথায় থাকে, আপনি কন্টেনার বসাবেন, জাস্ট ডিজাইনটা করবেন। বুঝতে পারছেন এটা কি বেশি কঠিন? বেশি কঠিন এটা? এত কঠিন না। এবার দেখেন, ধরেন আপনি এদিকে পুরোপুরি ওয়েবসাইটটা আপনি আপাততর জন্য রেডি করছেন, ঠিক আছে, করার পর আপনি কি করবেন, অবশ্যই এদিক থেকে আপডেটে ক্লিক করবেন। আপডেটে যদি ক্লিক না করেন, আপনি যদি এদিক থেকে বের হয়ে যান, আপনারা তো এদিক থেকে বেরোতে দিবে না। এদিকে একটা ডায়লগ বক্স ওপেন হবে যে শিওর কিনা তুমি বের হয়ে যাবে, লিভে যদি ক্লিক করে দেন তাহলে আপনি যত কাজ করছেন সব আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে শেষ, ঠিক আছে। আর যদি আপডেট দিয়ে দেন তাহলে এটা সেভ হবে। সেভ কই হবে, ধরেন এদিকে আসলাম, আসার পর এটা কোন কাজ করছে কে জানে, কন্ট্রোল আর দেন, হোম পেজে মনে করছিলাম। তো ধরেন হোম পেজে যাই, দেন অজবরল কিছু আসবে এদিকে শিওর, কই, এতক্ষণ যা করছে সব এদিকে। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমি ওইদিকে যা যা করছি সব এই জায়গাতেই আছে। আপনি ওই দিক থেকে জাস্ট পাবলিশে ক্লিক করছেন, এদিকে সব লাইভ হয়ে গেছে। মানে আপনি ওই জায়গাতে যা করবেন ওই পাবলিশ করবেন, এদিকে লাইভ হবে, ওইদিকে পাবলিশ করবেন, এদিকে লাইভ হবে। আমার কথাটা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে কথা? আচ্ছা, এবার একটু দেখেন এই যে চোখের আইকনটা আছে ভিউ চেঞ্জেস, ভিউ চেঞ্জেস আপনি চাইলে আপনি দেখতে পাবেন যে আপনি কি কি চেঞ্জ করছেন না করছেন। এরপর রেসপন্সিভ মোড, রেসপন্সিভ মোডটা খুবই ইম্পর্টেন্ট একটা মোড। আমি যদি ক্লিক করি দেখবেন যে আপনার এদিকে একটু এই পার্টে নতুন একটা পার্ট খুলছে উপরের দিকে, দেখছেন এদিকে কি কি আছে, এদিকে ডেস্কটপ আছে, এদিকে ট্যাব আছে, এদিকে মোবাইল আছে। এখন আমি এদিকে দেখতে পারবো যে আমার ট্যাব ভিউটা কেমন, আমার মোবাইল ভিউটা কেমন, কারণ কম্পিউটার ভিউতে আমি নিজেই কাজ করতেছি ওইটাতে। এবার ধরেন ট্যাব ভিউতে গেলাম, ট্যাব ভিউতে গেলে কি হবে, আমার দেখা যায় ট্যাব ভিউতে আমার ওয়েবসাইটটা কেমন দেখাবে। যদি মনে করেন যে কোনো কিছু এডিট করা দরকার আছে তখন এটা সিলেক্ট করবেন, করে এই মোবাইল ভার্সনেই আপনি এডিট করবেন, ঠিক আছে, মোবাইল ভার্সনে আপনি এডিট করবেন। আর যদি মনে করেন যে সরি এটা ট্যাব ভিউতে আছেন, ট্যাব ভিউতে এডিট করবেন। যদি মোবাইল ভার্সনে দেখেন যে কোনো সমস্যা আছে তখন মোবাইল ভার্সনে আপনি এডিট করবেন, দেন মোবাইলের চেঞ্জ, মোবাইলের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে চলে আসছে। তো মোবাইল ফরম্যাট চেঞ্জ করলে মোবাইল ফরম্যাট চেঞ্জ করবেন, আর যদি আপনি ট্যাবে করতে চান তাহলে ট্যাব মোডে যে চেঞ্জ করবেন। প্রতিটা মোডে আলাদা আলাদা করে রেসপন্স করবেন। এদিকে মনে করেন আপনার 95% কাজ করাই থাকবে, 95% কাজ এই যে এলিমেন্টরে করে দিবে। ওই 5% যে ছোট ছোট নিখুঁত কাজগুলো আছে ওইগুলো আপনি আইসা জাস্ট করতে হবে। ওটা বুঝতে পারছেন? ক্লিয়ার কি না? বুঝছেন? এই হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস, এই হচ্ছে আপনাদের এলিমেন্টর আর এলিমেন্টর প্রো। যদিও এইটুকুই না, এটাতে আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে, ওই সব কিছু দেখাইলে আপনাদের মাথা হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যতটুকু দেওয়া হয়েছে অতটুকুই সব মানে নিতে পারতেছেন কিনা এটা একটু আমার জানাইলে আমি খুশি হই। কি মনে হয়, কঠিন লাগছে বেশি? প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, বা জাস্ট আপনি এটা কাজ করেন, আমি যে ওয়েবসাইট বানাইছি ওই ওয়েবসাইটের মধ্যেই আপনি একটা ওয়েবসাইট বানাই নেন, একটা ওয়েবসাইট ডিজাইন করেন। আমি যেটা বানাইছি এটা বানাইতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট দেখবেন আর ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। জাস্ট চিন্তা করবেন আমার ওয়েবসাইটে দেখে জাস্ট চিন্তা করবেন যে কয়টা কন্টেন্ট আছে, দেখবেন যে অধিকাংশতে টু কন্টেন্ট, কারণ এটা বানাইছি হচ্ছে এমনি, ঠিক আছে। তো ওই যে বানানোর দরকার বানাইছি ওই ক্ষেত্রে এরকম জাস্ট আপনি সব জায়গায় দেখবেন টু কন্টেনার, একটা তো দেখতেছেন, এখন তো আপনারা কন্টেনারটা বুঝেন, কারণ ওয়েবসাইটে দেখলে বুঝতে পারছেন এটা বানানোটা কত সহজ।
এখন তো আপনারা মূলত যে স্ট্রাকচারটা আছে, ওয়ার্ডপ্রেসের যে স্ট্রাকচারটা আছে বা এলিমেন্টের যে স্ট্রাকচারটা আছে, এটা তো বুঝতেছেন না, যে এদিকে কয়টা জিনিস আছে, কিভাবে কি করছে না করছে, এই জিনিসটা তো বুঝতেছেন। জাস্ট এই জিনিসটা দেখবেন আর ইমপ্লিমেন্ট করবেন, আর কোনো কঠিন কিছু তো নাই। পারবেন না? ঠিক আছে তাইলে, এরপরে বলেন কোনো সমস্যা আছে কিনা। হাই হাই, ডাউনলোড কি অফ হয়ে গেছে? ডাউনলোড অফ হয়ে গেছে। কোনো সমস্যা আছে আজকের ক্লাসে বা গত ক্লাসগুলোতে? কোনো সমস্যা নেই। তাহলে আমরা ক্লাস শেষ করবো আজকে। ধন্যবাদ সবাই।